আমরা আজকে পড়বো হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি ক্লাসে আমি শাহরিয়ার নেওয়াজ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশের অর্থনীতি আমরা একটু আসলে দেখি যে বিসিএস এর সিলেবাসে আমাদেরকে কি কি জিনিস কভার করতে হয়। দেখেন, বাংলাদেশের অর্থনীতি নামে যে এই টপিকটা আছে সেখান থেকে 3 মার্কস আসার কথা। বিসিএস এর যে প্রিলিমিনারি সিলেবাসটা আছে সেখানে বলে দেওয়া আছে যে এখান থেকে 3 মার্কস আসবে, আসার কথা। এরপরে এই 3 মার্কস কোত্থেকে আসবে? উন্নয়ন পরিকল্পনা, প্রেক্ষিত, পঞ্চবার্ষিকী, জাতীয় আয় ব্যয়, রাজনীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো দেওয়া আছে। যদিও এই সিলেবাসটা আসলে পুরোপুরি ফলো করা হয় না। আমরা যদি একটু প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখি যে অর্থনীতি থেকে কি টাইপ প্রশ্ন আসে, তাহলে আমরা দেখবো যে 37তম বিসিএস এ প্রশ্ন এসেছে, প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে কোন ব্যাংক, একনেকের চেয়ারম্যান বা সভাপতি কে, বাংলাদেশের সরকারি ইপিজের সংখ্যা কত। 38তম বিসিএস এর 3টা প্রশ্ন এসেছে, অন্যতম বিশেষায়িত ব্যাংক কোনটা, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে জিডিপি প্রবৃদ্ধির অর্জনের লক্ষ্যমাত্রা কত, বাংলাদেশের জাতীয় আয় গণনার সময় দেশের অর্থনীতিকে কয়টি ভাগে ভাগ করা হয়। 40তম বিসিএস 3টা প্রশ্ন আসছে, পার ক্যাপিটা জিডিপি আসছে, দ্য ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ভিত্তিতে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান জানতে চেয়েছিল, বাংলাদেশের প্রথম ভ্যাট কবে চালু হয় সেটা জানতে চেয়েছিল। 41তম বিসিএস এ মাত্র একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ভারসাম্য কিভাবে রক্ষা হয়। 43তম বিসিএস এ সর্বোচ্চ 6টা প্রশ্ন আসছে, যে একনেকের প্রধানকে মুজিবনগর সরকার অর্থনীতি ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন, বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ আছে, বাংলাদেশের কোনটি ব্যাংক নোট নয়, সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট, বাংলাদেশের কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে। এখানে মুজিবনগর সরকার এবং হচ্ছে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ আছে, এই দুইটা যদিও অর্থনীতির সাথে রিলেটেড, তারপরেও এই দুইটা কিন্তু আসলে অর্থনীতির প্রশ্ন না। কারণ প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ রিলেটেড একটা প্রশ্ন, এবং পরের যে প্রশ্নটা আছে এটা হচ্ছে সংবিধান রিলেটেড একটা প্রশ্ন। তারপরও আমি এখানে এখানে হচ্ছে রেখেছি যে অর্থনীতি সম্পর্কিত মুক্তিযুদ্ধ থেকে কেমন প্রশ্ন আসতে পারে, অথবা সংবিধান থেকে কেমন অর্থনীতির সম্পর্কিত প্রশ্ন আসতে পারে। 44তম বিসিএস এ 2টা প্রশ্ন আসছে, বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি, 21-22 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত। 45তম বিসিএস এ 3টা প্রশ্ন আসছে, বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, ই-3 চালু হয় কত সালে, মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয় কবে। এবং 46তম বিসিএস এ 3টা প্রশ্ন আসছে, সর্বশেষ বিসিএসটাতে সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে, বদ্বীপ পরিকল্পনাতে কয়টি হটস্পট নির্ধারণ করা হয়েছে, দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা কবে শেষ হবে। তাহলে এই ছিল হচ্ছে কোশ্চেন। বিসিএস কোশ্চেনগুলোর সাথে আনসারগুলো অ্যাড করা থাকলে ভালো হতো। হ্যাঁ, এটা ভালো হতো, এটা আমরাও স্বীকার করি, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু যতটুকু আমি আমি যতটুকু নিশ্চিত যে আপনাদের প্রশ্ন ব্যাংক আছে সবার কাছে, এবং এগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটেও অনলাইন যে আপনারা যেখান থেকে পরীক্ষা টরীক্ষা দেন সেখানে কিন্তু প্রিভিয়াস কোশ্চেনগুলো দেওয়া আছে, সুতরাং আপনি কিন্তু সেখান থেকেও এগুলো পড়ে ফেলতে পারেন। ঠিক আছে, এই যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে, প্রিভিয়াস কোশ্চেনগুলোতে আমরা মোটামুটি যেটা বুঝতে পারলাম যে সাধারণত এই অর্থনীতি থেকে সাম্প্রতিক টাইপ প্রশ্ন বেশি আসে। সাম্প্রতিক টাইপ প্রশ্ন বলতে, যেমন দেখেন 46তম বিসিএসে আসছে, বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে। এখন কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে, এই তথ্যগুলো জানার জন্য আপনাকে অর্থনৈতিক সমীক্ষা ফলো করতে হবে। আমরা আজকের ক্লাসে অর্থনৈতিক সমীক্ষা পড়ব না, আজকের ক্লাসে আমরা বাজেট পড়ব না। যারা শুনছেন তারা একটু কষ্ট করে এই জিনিসটা মাথায় রাখবেন, আমরা আজকের ক্লাসে অর্থনৈতিক সমীক্ষা পড়ব না এবং বাজেটও আমরা পড়ব না। কেন পড়ব না? কারণ হচ্ছে 47 বিসিএস কবে হয় এটার আসলে নির্দিষ্ট কোনো টাইম কেউ এখনো বলতে পারছে না, তবে এটা শিওর যে 47 বিসিএস পরীক্ষাটা পেছাবে। এখন কত পেছাবে, কয়দিন পেছাবে সেটা আমরা জানি না। যেহেতু এই তথ্যগুলো আপডেট হয়, এই কারণে আমরা আপাতত অর্থনৈতিক সমীক্ষা এবং বাজেট এই দুইটা জিনিস আমরা আপাতত পড়াচ্ছি না। তবে যখন পরীক্ষার ডেট আমরা মোটামুটি জানতে পারবো,
তখন আমরা এই জিনিসগুলো আপনাদেরকে সাম্প্রতিক আমরা কিছু ক্যাপসিউল দেই বা সাম্প্রতিকের কিছু ক্লাস আমরা নেই, তখন আমরা এই জিনিসগুলো আপনাদেরকে পড়িয়ে দিব। আপনারা যারা আমার কথা শুনছেন বা এখন ক্লাসে উপস্থিত আছেন, তারা দয়া করে টেলিগ্রাম গ্রুপে অনেকে এই ধরনের প্রশ্ন করবে যে আমাদেরকে বাজেট পড়ানো হয় নাই, আমাদেরকে অর্থনৈতিক সমীক্ষা পড়ানো হয় নাই। তাহলে আপনারা একটু দয়া করে এই উত্তরটা দিবেন যে এগুলো পড়ানো হবে, তবে আপাতত পড়ানো হচ্ছে না। যেহেতু বাংলাদেশের অর্থনীতি আমরা পড়ছি, আমরা একটু ইকোনমিক্স সম্পর্কে টুকটাক তথ্য একটু জেনে নেই যেগুলো পরীক্ষাতে আসার মতো। ইকোনমিক্স বাংলা অর্থ হচ্ছে অর্থনীতি। এই ইকোনমিক্স শব্দটা গ্রিক শব্দ ঐকোনোমিয়া থেকে আসছে, যার অর্থ ছিল গৃহস্থালী পরিচালনা ব্যবস্থাপনা। এই ইকোনমিক্সের জনক বলা হয় অ্যাডাম স্মিথকে, আর আধুনিক অর্থনীতির জনক বলা হয় পল স্যামুয়েলসনকে। প্রতিটা দেশেরই একটা অর্থ বছর থাকে। অর্থ বছর মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট বছর, একটা নির্দিষ্ট বার্ষিক, যেখানে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোর যে হিসাব নিকাশ সেইগুলো হচ্ছে এই নির্দিষ্ট বছরের মধ্যে হিসাব নিকাশ করা হবে। বিভিন্ন দেশের ক্ষেত্রে অর্থনৈতিক যে বছরটা হয় বা ইংরেজিতে ফিসক্যাল ইয়ারটা যেটা হিসাব করা হয়, সেটা বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন তারিখে হয়। বাংলাদেশের যে অর্থ বছর সেটা শুরু হয় 1 জুলাই থেকে, 1 জুলাই থেকে 30 জুন। এই এক বছর হচ্ছে বাংলাদেশের অর্থ বছর হিসাব করা হয়। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাংলাদেশের অর্থ বছর শুরু হয় কবে? 1 জুলাই। বাংলাদেশের অর্থ বছর শেষ হয় কবে? 30 জুন। বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে সেটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা মানে কি? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে ব্যক্তিগত মালিকানাধীন যেরকম সম্পত্তি কলকারখানা আছে, আবার রাষ্ট্রীয় মালিকানাধীন কলকারখানা সম্পত্তিও আছে। এই কারণেই বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটাকে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়। আমরা এই পর্যায়ে অর্থনীতির সাথে রিলেটেড বা সম্পর্কিত কিছু টার্ম সম্পর্কে জানার চেষ্টা করব। প্রথমেই আমরা যে টার্মটা সম্পর্কে পরিচিত হব সেটা হচ্ছে জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, বা বাংলাতে হচ্ছে মোট দেশজ উৎপাদন। এখন একটা দেশের অর্থনৈতিক অবস্থা কেমন, সেটা হেলদি কিনা, সে স্বাস্থ্যবান কিনা, নাকি সে দুর্বল, এইটা হিসাব করার জন্য বা এগুলো হিসাব করার জন্য বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া বা বিভিন্ন ধরনের নিয়ম নীতি সেট করা হয়েছে। তো আমাদের দেশে আমাদের অর্থনীতির স্বাস্থ্য কেমন সেটা হিসাব করার জন্য আমরা সাধারণত জিডিপির আশ্রয় নিই। এখন জিডিপি জিনিসটা আসলে কি? জিডিপি জিনিসটা হচ্ছে যে ধরেন বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে এক বছরে বাংলাদেশের মধ্যে যত ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড বলতে ধরেন এই যে কোনো ধরনের কর্মকাণ্ড যেটার আর্থিক ভ্যালু আছে এরকম যত ধরনের কর্মকাণ্ড এক বছরের মধ্যে বাংলাদেশে পরিচালিত হবে, এই আর্থিক যে মূল্য, এই আর্থিক টোটাল মূল্যটাকে বলা হয় মোট দেশজ উৎপাদন। এখন আমাদের দেশে কিন্তু শুধু আমরাই থাকি না, আমাদের দেশে কিন্তু অনেক বৈদেশিক নাগরিকরাও কাজ করছেন। তারা যে কাজটা করছেন সেটারও কিন্তু একটা আর্থিক মূল্য আছে। ওই আর্থিক মূল্যটাও কিন্তু এই জিডিপিতে ইনক্লুডেড হবে। তাহলে সরল ভাষায় হচ্ছে একটা নির্দিষ্ট দেশের গণ্ডির মধ্যে যত ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড হয়, অর্থাৎ যত ধরনের কর্মকাণ্ড হয় যেটার আর্থিক ভ্যালু আছে, সেই সমস্ত কর্মকাণ্ডের আর্থিক যে ভ্যালু, সেটা টোটাল যে হিসাব, সেটাকে বলা হয় মোট দেশজ উৎপাদন বা জিডিপি। এবং আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন সেটা আমরা জিডিপি দিয়েই হিসাব করি। এখন এই যে জিডিপি মাপার জন্য বা জিডিপি পরিমাপ করার জন্য একটা দেশের অর্থনীতিকে বিভিন্ন খাতে ভাগ করা হয়। যেমন বাংলাদেশের অর্থনীতির জিডিপি হিসাব করার জন্য মোট বা একদম গ্রোসলি যদি বলেন বা স্পেসিফিক যদি বলেন, সেক্ষেত্রে টোটাল 3টা বৃহত্তর খাতে ভাগ করা হয়। অর্থাৎ টোটাল খাত হচ্ছে 3টা। টোটাল বলেন বা মেজর বলেন, মেজর খাত হচ্ছে 3টা। এই 3টার আবার কিছু সাব গ্রুপ আছে।
সেই সাবগ্রুপ সহ টোটাল খাত হচ্ছে 19টা। একটু ভালো করে খেয়াল করেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। বাংলাদেশের জিডিপি হিসাব করার জন্য মেজর খাত হচ্ছে 3টা। এই মেজর খাতের মধ্যে আবার কিছু কিছু সাব গ্রুপ আছে। ওই এই যে 3টা বৃহত্তর খাত, এগুলোকে আবার কয়েকটা খাতে ভাগ করা হয়েছে। সেই সবগুলো খাত মিলিয়ে টোটাল হচ্ছে 19টা। এখন এই 3টা খাত কি কি? 3টা খাত হচ্ছে কৃষি, শিল্প এবং হচ্ছে সেবা। এর মধ্যে কৃষি খাতের সাব সেক্টর হচ্ছে একটা, শিল্প খাতের সাব সেক্টর হচ্ছে টোটাল 5টা, আর সেবা খাতের সাব সেক্টর হচ্ছে 13টা। এই যে দেখেন 1, 5 এবং 13, এই টোটাল হচ্ছে 19টা। তাহলে কৃষি খাতের সাব সেক্টর কোনটা? কৃষি খাতের সাব সেক্টর হচ্ছে কৃষি, বনজ এবং মৎস্য সম্পদ। শিল্প খাতের সাব সেক্টরগুলো কি কি আছে? খনিজ, অর্থাৎ খনিজ সম্পদ, শিল্প, এরপর বিদ্যুৎ ও গ্যাস, পানি সম্পদ, নিষ্কাশন এবং বজ্র ব্যবস্থাপনা, এবং সর্বশেষ হচ্ছে নির্মাণ। তাহলে শিল্প খাতের সাব সেক্টর হচ্ছে টোটাল 5টা। সর্বশেষ হচ্ছে সেবা খাত। এখানে তাহলে কয়টা আছে দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এই হচ্ছে টোটাল 13টা। তাহলে সেবা খাতের 13, শিল্প খাতের 5 এবং কৃষি খাতের হচ্ছে 1। তাহলে মোট টোটাল হচ্ছে 19টা। যদি বলা হয়, প্রশ্নে কিন্তু স্পেসিফিক দেওয়া থাকবে, প্রশ্নে স্পেসিফিক উল্লেখ থাকবে যে বৃহত্তর খাত কয়টা। যদি এটা উল্লেখ থাকে যে বৃহত্তর খাত কয়টা, সেক্ষেত্রে আপনি দাগাবেন 3টা। আর যদি বলা হয় মোট, মোট কয়টা, বৃহত্তর কথাটা যদি উল্লেখ না থাকে, যদি প্রশ্ন থাকে মোট কয়টা, সেক্ষেত্রে আপনি দাগাবেন মোট হচ্ছে 19টা। এখন প্রশ্ন আসতে পারে, এই যে সেবা খাতের আলাদা 13টা খাত, এগুলো কি মুখস্থ করতে হবে? না, এগুলো কোনোটাই মুখস্থ করতে হবে না। শুধুমাত্র কয়টা সংখ্যা, কোনটাতে কয়টা সংখ্যা আছে, এতটুকু পড়লেই হবে। জিডিপির বাইরেও আরেকটা হিসাব আছে, যেটাকে বলা হয় জিএনপি। জিএনপি মানে হচ্ছে মোট জাতীয় উৎপাদন। এখন মোট জাতীয় উৎপাদন, এটার জিএনপি, এটার এব্রিভিয়েশনটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি বলতে আসলে কি বোঝায় দেখেন, একটু আগেই আমরা বলেছিলাম যে জিডিপি মানে কি। জিডিপি মানে হচ্ছে, ধরাম এটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে অবস্থানরত যত মানুষ আছে, এই সমস্ত মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের মোট যে যোগফল, সেটাকে আমরা বলছি জিডিপি। এখন বাংলাদেশের অনেক নাগরিক আছে, প্রায় 1 কোটি প্লাস। বাংলাদেশের 1 কোটি প্লাস নাগরিক আছে যারা কিন্তু দেশের বাইরে থাকে। এখন জিডিপিতে কিন্তু এই যে দেশের বাইরে যারা আছে, যারা দেশের বাইরে থাকে, তাদেরটা কিন্তু জিডিপিতে ইনক্লুড করা এখানে হচ্ছে না। এখন জিএনপি বলতে আসলে কি বোঝানো হবে? জিএনপি বলতে বোঝানো হবে যে বাংলাদেশের যত নাগরিক আছে, সেটা দেশের বাইরে হোক বা দেশের ভিতরে হোক, বাংলাদেশের যত জনসংখ্যা আছে, অর্থাৎ আমাদের দেশের ভেতরে এবং আমাদের দেশের বাইরে, অর্থাৎ যারা প্রবাসী, সবার অর্থনৈতিক কর্মকাণ্ডের যোগফলটাকে বলা হবে জিএনপি। অর্থাৎ এই জিএনপিতে কিন্তু আমাদের দেশে যারা বৈদেশিক নাগরিক আছে, তাদেরটা কিন্তু হিসাব করা হচ্ছে না, তাদেরটা কিন্তু হিসাবে আসবে না। জিডিপি এবং জিএনপির পার্থক্যটা বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, এরপরে আসেন, এখানে বর্ণনা দেওয়া আছে, এই দেখেন এখানে চিত্র দেওয়া আছে। আমি আরেকবার একটু রিকেপ করে ফেলি। সেটা হলো জিডিপি মানে হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এই যে দেখেন, এটা হচ্ছে একটা দেশ, এই দেশের ভিতরে আমাদের দেশের নাগরিক, অর্থাৎ ওই নির্দিষ্ট দেশের নাগরিক এবং ওই নির্দিষ্ট দেশের নাগরিক ছাড়াও এই দেশের গণ্ডির মধ্যে যারা যারা থাকবে, সবার অর্থনৈতিক কর্মকাণ্ডের যোগফলটাকে বলা হবে জিডিপি। আর জিএনপি মানে কি? জিএনপি মানে হচ্ছে শুধু আমার দেশের নাগরিক, যারা আমার দেশের মধ্যে যারা আছে, প্লাস দেশের বাইরে যারা আছে, সবার অর্থনৈতিক কর্মকাণ্ডের যোগফলটাকে বলা হবে জিএনপি। এরপর আসেন, আমরা দেখব হচ্ছে কর। কর জিনিসটা তো সবাই বোঝেন, ঠিক না? করের
ইংরেজি হচ্ছে ট্যাক্স। এখন কর সরকার কেন নেয়? কর নেয় হচ্ছে সরকারের যে বিভিন্ন খরচ আছে বা সরকার যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে, সেইগুলো পরিচালনা করার জন্য সরকার একটা টাকা নিয়ে নেয় আমাদের থেকে, সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে ট্যাক্স বা হচ্ছে কর। এখন এই করটা দুই রকমের হইতে পারে, একটা হচ্ছে প্রত্যক্ষ কর এবং আরেকটা হচ্ছে পরোক্ষ কর। এখন প্রত্যক্ষ কর এবং হচ্ছে পরোক্ষ কর জিনিসটা কি? প্রত্যক্ষ কর এবং প্রত্যক্ষ কর মানে হচ্ছে যেই করটা আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন, অর্থাৎ করটা যে আপনি দিচ্ছেন সেটা পরিমাণ কত, টাকার পরিমাণ কত, সেটা আপনি নির্দিষ্ট করে দেখতে পাচ্ছেন, সেইটাকে বলা হবে প্রত্যক্ষ কর। আর যেই করের পরিমাণটা আপনি আসলে দেখতে পাচ্ছেন না, সেটাকে বলা হয় পরোক্ষ কর। তাহলে প্রত্যক্ষ কর কোন করগুলো আমরা দেখতে পাই? এই যে আমরা ইনকাম ট্যাক্স দেই অথবা ভূমি রাজস্ব কর দেই, এই করটা আমি দেখতে পাচ্ছি, যে আমি কি পরিমাণ কর দিচ্ছি সেটা আমি দেখতে পাচ্ছি, এটাকেই এইগুলো হচ্ছে প্রত্যক্ষ কর। এখন এই এখন এই কর প্রত্যক্ষ কর দেওয়ার জন্য একটা টার্ম আছে, সেটাকে বলা হয় ইটিন। আমরা একটু আগে যে প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখেছিলাম সেখানে কিন্তু ইটিন নিয়ে একটা প্রশ্ন ছিল। তাহলে ইটিন মানে কি? ইটিন মানে হচ্ছে ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার্স, এখানে ট্যাক্স শব্দটার সাথে পেয়ার্স কথাটা আসতো, ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। অর্থাৎ আপনি যে সরকারকে কর দিচ্ছেন এই সবার একটা আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, সেটাকে বলা হচ্ছে ইটিন। এই ইটিনের যে ডিজিটের সংখ্যা, টোটাল ডিজিটের সংখ্যা হচ্ছে 12টা। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এখন আসেন, আমরা দেখলাম যে পরোক্ষ কর, এরপর আসেন একটু আগে আমরা দেখলাম প্রত্যক্ষ কর, এরপর আসেন পরোক্ষ কর মানে কি? তাহলে পরোক্ষ কর মানে হচ্ছে যেটা আসলে আমরা দেখি না, অর্থাৎ আমাদের থেকে সরকার করটা কেটে নিচ্ছে কিন্তু সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি না, সেই করের পরিমাণটা কত সেটা আমরা জানি না। এই ধরনের একটা কর হচ্ছে মূল্য সংযোজন কর বা সংক্ষেপে হচ্ছে মূসক, যেটাকে ইংরেজিতে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স অথবা হচ্ছে ভ্যাট। এখন এই মূল্য সংযোজন কর এক্স্যাক্টলি কত টাকা নিচ্ছে আমরা কিন্তু সেটা জানি না। তাহলে এই ধরনের করগুলোকে বলা হয় পরোক্ষ কর। পরীক্ষাতে এরকম প্রশ্ন থাকতে পারে যে নিচের কোনটি প্রত্যক্ষ কর অথবা নিচের কোনটি পরোক্ষ কর। তাহলে একটু যদি আপনি মাথা কাটান তাহলে এই প্রশ্নের উত্তরগুলো করতে পারবেন। এরপর আসেন আয়কর রিটার্ন। আয়কর রিটার্ন মানে হচ্ছে যে যিনি আয় কর দিবেন, অর্থাৎ যিনি কর করদাতা, তিনি কোন কোন খাতে কি ধরনের কর দিচ্ছেন সেইগুলো একটা নির্দিষ্ট ফর্মে সেটা একটা বর্ণনা থাকে। এই যে আয়কর বিবরণীর একটা বর্ণনা বা যেই কাগজটাতে আয়কর বিবরণী থাকে সেটাকে বলা হচ্ছে আয়কর রিটার্ন। সরকার সাধারণত তার যে কর আছে তো সেইটা বাড়ানোর জন্য মাঝে মধ্যেই হচ্ছে বিভিন্ন ধরনের অফার দেয়। যেমন এর মধ্যে একটা অফার হচ্ছে ট্যাক্স রিবেট বা হচ্ছে কর রেয়াত। এখন কর রেয়াত জিনিসটা আসলে কি? কর রেয়াত জিনিসটা হচ্ছে যে আমরা যাতে বেশি বেশি কর দেই, সেটা সেটা দেওয়ার জন্য সরকার মাঝে মধ্যে করের উপরে কিছু ছাড় দেয় বা ডিসকাউন্ট দেয়। এই ছাড়টাকেই বলা হয় হচ্ছে ট্যাক্স রিবেট। আরেকটা টার্ম আছে যেটাকে বলা হয় ট্যাক্স হলিডে। ট্যাক্স হলিডে হচ্ছে যে শুধুমাত্র শিল্প, অর্থাৎ ইন্ডাস্ট্রি বা কলকারখানা, এই জিনিসগুলোকে উৎসাহিত করার জন্য মাঝে মধ্যেই সরকার বিভিন্নভাবে ট্যাক্সগুলো মওকুফ করে দেয়, অর্থাৎ হচ্ছে ট্যাক্স মাফ করে দেয়। এইটাকেই বলা হয় হচ্ছে ট্যাক্স হলিডে। একটু আগেই আমরা একটু আগে দেখেছিলাম মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা ছিল পরোক্ষ কর। এখন এই পরোক্ষ কর কিন্তু বাংলাদেশের শুরু থেকে ছিল না। 1991 সালের 1 জুলাই এই দিন হচ্ছে বাংলাদেশে ভ্যাট চালু হয় এবং
সরকারের যে আয়ের উৎস, অর্থাৎ সরকার যেই পরিমাণ টাকা জনগণের কাছ থেকে ইনকাম করে, এইটার সব থেকে বড় উৎস কিন্তু হচ্ছে ভ্যাট। তাহলে এই ভ্যাট প্রথম চালু হয়েছিল জার্মানিতে, আর আমাদের এখানে বর্তমানে সর্বোচ্চ ভ্যাটের হার হচ্ছে, এখানে যদিও 15% লেখা আছে, এই তথ্যটা আপনাদের আপাতত দরকার নেই, কারণ হচ্ছে এইটা আপডেট হয়। আমরা যখন সাম্প্রতিকের ক্লাসগুলো নিব তখন এই তথ্যগুলো আপডেট করে দিব। তাহলে এইখানে গুরুত্বপূর্ণ যেই তথ্যটা আপনাকে অবশ্যই জানতে হবে সেটা হলো বাংলাদেশে কর চালু হয় কবে। বাংলাদেশে কর চালু হয় 1 জুলাই 1991। এরপরে আসেন যে শুল্ক। শুল্ক শব্দের ইংরেজিটা হচ্ছে ট্যারিফ। এখন শুল্ক মানে কি? এইটাও কিন্তু এক ধরনের কর, শুল্কটাও হচ্ছে এক ধরনের কর, তবে এই করটা বেচা কেনার সাথে রিলেটেড। অর্থাৎ একটা দেশ যখন আরেকটা দেশ থেকে পণ্য আমদানি বা রপ্তানি করবে, তখন ওই পণ্যের উপরে যেই কর আরোপ করা হয় সেটাকেই বলা হয় হচ্ছে শুল্ক। এখন এই শুল্ক বিভিন্ন ধরনের হতে পারে। যেমন এক ধরনের শুল্ক হচ্ছে বাণিজ্য শুল্ক, যেটাকে ইংরেজিতে এক্সপোর্ট বা ইম্পোর্ট ডিউটি বলা হয়। অর্থাৎ আমদানি এক্সপোর্ট করেন, আপনি এক্সপোর্ট করেন অথবা ইম্পোর্ট করেন, যেটাই করেন না কেন, সেই পণ্যের উপরে যেই কর আরোপ করা হবে সেটাকে বলা হচ্ছে বাণিজ্য শুল্ক। আরেক ধরনের শুল্ক আছে যেটাকে বলা হয় এক্সাইজ ডিউটি, এক্সাইজ ডিউটি অথবা হচ্ছে আবগারি শুল্ক। এখন এই এক্সাইজ ডিউটি মানে কি? একটু আগে আমরা দেখেছিলাম যে বাণিজ্য শুল্ক ওইটা ছিল যখনই আপনি কোনো পণ্য বাইরে থেকে আমদানি করবেন, অথবা আপনি যখন কোনো পণ্য কোনো একটা দেশে রপ্তানি করবেন, তখন ওই পণ্যের উপরে যেই করটা আরোপ করা হয় সেই করটাকে বলা হয় বাণিজ্য শুল্ক। আর আবগারি শুল্ক হচ্ছে কোনো একটা পণ্য আপনার দেশের মধ্যেই উৎপাদিত হয়েছে, অর্থাৎ এইটা আপনি আমদানিও করেন নাই অথবা আপনি এই পণ্যটা রপ্তানিও করেন নাই, ওই পণ্যের উপরে যেই কর আরোপ করা হয় সেটাকে বলা হয় আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি। আরেক ধরনের কর আছে যেটা ইন্টারেস্টিং একটা কর, সেই করটাকে বলা হয় সিনট্যাক্স। সিনট্যাক্স জিনিসটা হচ্ছে, দেখবেন যে প্রতি বছর যখন বাজেট ঘোষণা করা হয়, প্রতি বছর যখন বাজেট ঘোষণা করা হয় তখন কিছু কিছু নির্দিষ্ট পণ্য আছে, যেমন সিগারেট, তারপরে মদ, হ্যাঁ, তো এইগুলার দাম কিন্তু প্রতিনিয়ত বেড়ে যায়। এখন সিগারেটের গায়ে কিন্তু লেখা থাকে যে সিগারেট যদি খান তাহলে স্বাস্থ্যহানি ঘটবে, কিন্তু তারপরে মানুষ এগুলো কিনে, এবং প্রতি বছরই কিন্তু সিগারেটের উপরে একটা নির্দিষ্ট পরিমাণে কর কিন্তু বাড়িয়ে দেওয়া হয়। তো এই ধরনের কিছু পণ্য আছে যেগুলো ক্ষতিকর পণ্য, এবং এইগুলোর উৎপাদন নিরুৎসাহিত করার জন্য এগুলোর উপরে এক্সট্রা কিছু কর আরোপ করা হয়। এই ট্যাক্সগুলোকে বলা হয় সিনট্যাক্স। এখন প্রশ্ন আসতে পারে যে এগুলো যেহেতু ক্ষতিকর দ্রব্য, আমরা তো জানি এগুলো ক্ষতিকর, তো এইগুলোকে তাহলে একেবারে কেন নিষিদ্ধ করছে না? এখানে আসল কথা হইল যে কোনো দেশের সরকারি সিগারেট এবং এই ধরনের যেই সমস্ত পণ্যগুলো আছে এগুলো কখনোই একেবারে নিষিদ্ধ করবে না। কারণ যদি নিষিদ্ধ করে তাহলে এই পণ্যগুলো থেকে যেই পরিমাণ কর আসতো সেটা কিন্তু সরকার আর পাবে না। তবে এই কারণে আসলে এই পণ্যগুলো থেকে করগুলোকে নিষেধ করে না। তাহলে যদি এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটির উপরে সিনট্যাক্স আরোপ করা হয়, তাহলে অপশন থাকতে পারে সিগারেট, হ্যাঁ, অথবা হচ্ছে তামাক জাতীয়, হ্যাঁ, অথবা তামাক জাতীয় পণ্য বা দ্রব্য, তাহলে ওই অপশনে দাগিয়ে দিয়ে আসবেন। সর্বশেষ আমরা দেখব হচ্ছে সম্পূরক শুল্ক। সম্পূরক শুল্ক হচ্ছে সাধারণত যেই সমস্ত পণ্য একটু হচ্ছে বিলাসবহুল পণ্য, হ্যাঁ, অথবা লাক্সারিয়াস যে সমস্ত আইটেম আছে, এইসব লাক্সারিয়াস আইটেমের উপরে এই যে আমরা দেখলাম আমদানি শুল্ক অথবা রপ্তানি শুল্ক, এই ধরনের শুল্কর উপরে আরেকটা শুল্ক আরোপ করা হয়। ওই আরেকটা যে এক্সট্রা শুল্ক আরোপ করা হয় সেটাকে বলা হয় সম্পূরক শুল্ক। তাহলে সম্পূরক শুল্ক সাধারণত কোন পণ্যগুলোর উপর আরোপ করা হয়? সাধারণত যেই পণ্যগুলো হচ্ছে বিলাসজাত পণ্য অথবা হচ্ছে লাক্সারি আইটেম,
সেই পণ্যগুলোর উপরে সম্পূরক শুল্ক আরোপ করা হয়। তাহলে আমরা একটু রিক্যাপ করে আসি, আমরা এতক্ষণ কী কী জিনিস দেখলাম। খুব বেশি কিছু আমরা এখানে দেখে নেই পরীক্ষা আসার মতো। আমরা শুরুতে দেখলাম যে অর্থনীতির জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ, আর আধুনিক অর্থনীতির জনক হচ্ছেন পল স্যামুয়েলসন। অর্থনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের অর্থ বছর শুরু হয় 1 জুলাই থেকে 30 জুন, অর্থাৎ 1 জুলাই শুরু হয় এবং 30 জুন হচ্ছে বাংলাদেশের অর্থ বছর শেষ হয়। এরপরে আমরা দেখলাম হচ্ছে জিডিপি। এই জিডিপি মানে হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। আমার নিজের দেশের মধ্যে যত ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড হয়, সেটা আমার দেশের নাগরিক করুক অথবা বাইরের দেশের নাগরিক করুক, টোটাল যে যোগফল সেটাকে বলা হয় জিডিপি। এই জিডিপিটা হিসাব করার জন্য বাংলাদেশের অর্থনীতিকে 3টা বড় খাতে বা 3টা মেজর খাতে ভাগ করা হয়। এই 3টা মেজর খাত হচ্ছে কৃষি, শিল্প এবং হচ্ছে সেবা। এই কৃষি, শিল্প, সেবার মধ্যে আবার কয়েকটা সাব সেক্টর আছে। এই সাব সেক্টর মিলিয়ে টোটাল খাত হচ্ছে 19টা। এর মধ্যে কৃষির সাব সেক্টর হচ্ছে একটা, শিল্পের সাব সেক্টর হচ্ছে 5টা, সেবার সাব সেক্টর হচ্ছে 13টা। এই হচ্ছে টোটাল 19টা। এরপরে আমরা দেখলাম জিএনপি। জিএনপিতে একটু আগে আমরা দেখেছিলাম জিডিপিতে শুধুমাত্র দেশের বাউন্ডারির মধ্যে যত ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন হয় সেটার হিসাব করা হয়। আর জিএনপিতে দেশের গণ্ডি পেরিয়ে একটা দেশের সমস্ত নাগরিক, তারা দেশের একটা দেশের সমস্ত নাগরিক, তারা দেশের মধ্যে থাকুক অথবা তারা দেশের বাইরে থাকুক, যত ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড করবে সমস্ত কিছুর যোগফলকে বলা হয় জিএনপি। এই জিএনপিতে কিন্তু আমাদের দেশে যারা যারা বিদেশি নাগরিক আছে, তাদের ইনকামটা কিন্তু এই জিএনপিতে ইনক্লুডেড না। এরপরে আমরা দেখলাম হচ্ছে বিভিন্ন ধরনের কর। এই করের মধ্যে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা হচ্ছে প্রত্যক্ষ কর এবং হচ্ছে পরোক্ষ কর। এই দুইটার এক্সাম্পল, প্রত্যক্ষ কর মানে হচ্ছে যে করটা আমরা দেখতে পাই, আমরা জানি যে এই করটা আমরা দিচ্ছি, যেমন আয়কর। আর পরোক্ষ কর হচ্ছে যে করটা আমরা দেখি না, আমাদের অজান্তেই এই করটা নেওয়া হয়, যেমন হচ্ছে ভ্যাট। বাংলাদেশে বাংলাদেশে ভ্যাট চালু হয় কবে, এইটা এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশে 1991 সালের 1 জুলাই হচ্ছে ভ্যাট চালু হয়েছিল। এরপরে আমরা দেখলাম বিভিন্ন ধরনের শুল্ক। শুল্কর মধ্যে আবগারি শুল্কটা একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা অনেকে হচ্ছে গোলায় ফেলেন। তাহলে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্কটা কি জিনিস? যেই পণ্যটা আমাদের দেশেই উৎপাদন হয়েছে, আমি সেটা বাইরে থেকে এক্সপোর্ট করি নাই, অথবা আমি এটা বাইরে থেকে ইম্পোর্টও করি নাই, আমাদের দেশে উৎপাদিত হয়েছে। আমাদের দেশে উৎপাদিত এরকম পণ্যের উপরে যেই শুল্ক আরোপ করা হয় সেটাকে বলা হয় এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক। সিনট্যাক্স মানে হচ্ছে যেই সমস্ত পণ্যগুলো মানব দেহের জন্য ক্ষতিকর, ওই ক্ষতিকর পণ্যগুলোর উপরে যেই কর আরোপ করা হয় সেটাকে বলা হয় সিনট্যাক্স। আর সম্পূরক শুল্ক হচ্ছে সাধারণত লাক্সারি যে আইটেমগুলো আছে এগুলোতে যেই করটা আরোপ করা হয় সেগুলোকে বলা হয় সম্পূরক শুল্ক। এরপরে আসেন আমরা দেখব হচ্ছে মুদ্রাস্ফীতি, যেটার ইংরেজিতে বলা হয় ইনফ্লেশন। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের মেইন যে থিম, সেই মেইন থিমটা হচ্ছে একটা বাজারে টাকার সরবরাহ বেড়ে যাওয়া। কোনো একটা দেশে যদি টাকার সরবরাহ বেড়ে যায় তখন সেখানে মুদ্রাস্ফীতি হয়। এখন টাকার সরবরাহ যে বেড়ে যাচ্ছে এইটার আসলে এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? টাকার সরবরাহ বেড়ে যাচ্ছে মানে হচ্ছে ধরেন যে আমাদের দেশে বা ধরেন কোনো একটা জায়গা এখানে ধরেন যে 10টা লাউ আছে, ধরেন যে 10টা লাউ এখানে আছে। এখন এই 10টা লাউয়ের দাম হচ্ছে 100 টাকা। হ্যাঁ, 10টা লাউয়ের দাম হচ্ছে 100 টাকা। এখন ধরেন আপনাদের মধ্যে এই সায়রা খাতুন, ঠিক আছে, সায়রা খাতুন হচ্ছে একজন দুষ্ট লোক। এই দুষ্ট লোক কি করলো, তার কাছে একটা টাকার মেশিন আছে, সে টাকার মেশিন দিয়ে সে আরও 100 টাকা ছাপায় ফেললো। তাইলে এখন এই যে মার্কেটে আগে ছিল হচ্ছে 100 টাকার পণ্য, এখন মার্কেটে আরও 100 টাকা আসছে, তার মানে টোটাল হয়ে গেছে 200 টাকা। কিন্তু পণ্য যে 10টা, লাউ যে 10টা, ওই 10টা লাউ কিন্তু আছে। তাইলে আগে একটা লাউয়ের দাম ছিল 10 টাকা, এখন সে একটা লাউয়ের দাম হয়ে যাবে 20 টাকা। তাহলে দেখেন
বাজারে যেই পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ একটা দেশের মধ্যে যেই পরিমাণ সম্পদ থাকে সেই পরিমাণে বা সেই মূল্যের মুদ্রা থাকতে হয়। যদি এর বেশি মুদ্রা হয়ে যায় তখনই ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি দেখা দেয়। এটা হচ্ছে একদম সিম্পল টার্মে। তাহলে এইখানে হচ্ছে সংখ্যাটা দেওয়া আছে, আপনারা সংখ্যাটা দেখলেই বুঝতে পারবেন। তো সাধারণত একটা দেশের জিডিপি প্রবৃদ্ধি, জিডিপি প্রবৃদ্ধি মানে হচ্ছে যে একটা দেশের জিডিপি প্রতি বছর যেই হারে বাড়ে, জিডিপি প্রবৃদ্ধি হার যেটা, সেই হার থেকে মুদ্রাস্ফীতির হার যদি কম থাকে তাহলে সেটাকে মোটামুটি ভালো ধরে নেওয়া হয়। আমাদের এখন মূল্যস্ফীতির হার কত জানেন? আমাদের এখন আমাদের এখন ইনফ্লেশনের হার কত জানেন কিনা? শাহ মোহাম্মদ, আচ্ছা, অ্যাবাভ 10, 9.2, 14%। আচ্ছা, একটা হচ্ছে সরকারি হিসাব। সরকারি হিসাবে হচ্ছে আমাদের সাধারণত মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন সবসময় কম দেখানো হয়। এটা সবসময় কম দেখানো হয়, এটা হচ্ছে যে সুবিধার জন্য কম দেখানো হয়। কিন্তু নর্মালি যদি আপনি এমনিতে একদম এক্স্যাক্টলি যদি হিসাব করেন তাইলে মোটামুটি আমাদের ইনফ্লেশন প্রায় 20%-এর মতো হবে। এটা আপনি কেমনে বুঝবেন? দেখেন 2019 সালে, আমার এখনো মনে আছে, 2019 সালে আমি ডলার কিনেছিলাম 81 টাকা, অর্থাৎ $1 দাম ছিল 81 টাকা। আর এখন ডলার হচ্ছে 118 টাকা থেকে 120 টাকা, 118 টাকা বা 120 টাকার মধ্যে ঘোরাঘুরি করে। তাহলে দেখেন, তার মানে হচ্ছে 2019 সাল থেকে 2024 সাল, এই 5 বছরের মধ্যে ডলারের দাম বেড়েছে প্রায় 40 টাকা। তার মানে আপনি যে জিনিসটা 80 টাকা দিয়ে কিনতে পারতেন, ও আচ্ছা, আচ্ছা একজন বলছে 125 টাকা, যাই হোক, আপনি যে জিনিসটা হচ্ছে 80 টাকা দিয়ে কিনতে পারতেন সেটা এখন হয়ে গেছে 120 টাকা। তার মানে দেখেন এখানে কিন্তু ইনফ্লেশনটা মোটামুটি বোঝা যাচ্ছে যে কি পরিমাণ বাড়তেছে। তো এখানে যাই হোক, আমরা ইনফ্লেশনটা এখন এক্স্যাক্টলি কত সেটা আমরা এখন পড়বো না। যখন আমরা সাম্প্রতিক নিয়ে আলোচনা করব তখন আমরা ইনফ্লেশনটা কত, ইনফ্লেশন রেট কত, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইনফ্লেশনের উল্টা, অর্থাৎ ইনফ্লেশন মানে কি? ইনফ্লেশন মানে হচ্ছে যে বাজারে টাকার সরবরাহটা বেড়ে গিয়েছে। এখন ইনফ্লেশনের যদি উল্টা হিসাব করা হয় সেটা হচ্ছে মুদ্রা সংকোচন বা হচ্ছে ডিফ্লেশন। তাহলে ডিফ্লেশন মানে কি? ডিফ্লেশন মানে হচ্ছে বাজারে যেই পরিমাণে পণ্য আছে বা যেই পরিমাণে দ্রব্য আছে সেই পরিমাণে টাকার সাপ্লাই নাই, অর্থাৎ টাকার সরবরাহ যদি কম হয় তখন সেটাকে বলা হয় ডিফ্লেশন। এরপর আমরা আরেকটা টার্ম পড়বো, সেটা হচ্ছে ডাম্পিং। আমার কথা সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন যে ডাম্পিং জিনিসটা আসলে কি। একদম একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরেন যে ভারত, ভারত এবং হচ্ছে বাংলাদেশ, এখন ধরেন যে ভারত তাদের দেশে তারা প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপাদন করতেছে। আমাদের দেশে তেমন একটা পেঁয়াজ আসলে উৎপন্ন হয় না। আমাদের দেশে পেঁয়াজের একটা চাহিদা আছে। তো এখন আমাদের আমাদের দেশে যে পেঁয়াজটা, সেটা ধরেন যে 100 টাকায় বিক্রি হয়। আর ভারতে ধরেন পেঁয়াজ বিক্রি হয় হচ্ছে 90 টাকায়। এখন আমাদের দেশের মার্কেট ধরার জন্য ভারত থেকে একজন ব্যবসায়ী, সে আমাদের দেশে কম টাকায়, ধরেন যে 80 টাকায় সে হচ্ছে পেঁয়াজ রপ্তানি করলো, অর্থাৎ কিছুটা লসে আমাদের দেশে সে পেঁয়াজ রপ্তানি করলো। এখন বাংলাদেশের মানুষ অবশ্যই 100 টাকা দিয়ে পেঁয়াজ না কিনে সে কিন্তু 80 টাকা দিয়ে পেঁয়াজ কিনবে। তার মানে কম দামে আমাদের দেশে পণ্য রপ্তানি করে সে কিন্তু আমাদের দেশের মার্কেটটা ধরার চেষ্টা করতেছে। এই যে আইডিয়াটা বা এই যে পলিসিটা, এইটাকে মূলত বলা হয় হচ্ছে ডাম্পিং। এখন আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন যে যেখানে ভারতের একজন ব্যবসায়ী তার দেশেই 90 টাকা পাচ্ছে, সেক্ষেত্রে সে কেন আমাদের দেশে 80 টাকায় পেঁয়াজ বিক্রি করবে? এখানে তার লাভ হচ্ছে দুই দিক থেকে। একদিকে লাভ হবে যে সে কিন্তু এক্সপোর্ট করছে, সুতরাং আমাদের দেশ থেকে ভারতে কিন্তু ডলার যাচ্ছে। সেকেন্ড হচ্ছে সে সরকারের কাছে আবেদন করবে যে আমি কিন্তু এখানে ডলার আনতেছি, কিন্তু এই ডলারটা আমি কম পাচ্ছি, সুতরাং এইখানে আমাকে ভর্তুকি দিতে হবে।
তখন সরকার তাকে কিছু টাকা পয়সা ভর্তুকি দিবে। আবার এইখানে ধরেন যেহেতু পেঁয়াজটা সে কম দামে বিক্রি করতেছে 80 টাকায়, তাহলে আমাদের দেশের যারা কৃষক আছে বা আমাদের দেশের যারা পেঁয়াজ ব্যবসায়ী আছে, তারা দেখা যাবে তখন আর এই 100 টাকায় পেঁয়াজটা বিক্রি করতে পারবে না। তাহলে তারা যদি পেঁয়াজ বিক্রি করতে না পারে, তাহলে পেঁয়াজের চাষ কমে যাবে। তাহলে আমাদের দেশে পেঁয়াজের একটা সংকট দেখা দিবে। তখন কিন্তু ভারতের যে ব্যবসায়ী 80 টাকায় এক্সপোর্ট করতেছে, তখন সে দাম বাড়ায়া 120-130 টাকা কিন্তু সে করে ফেলতে পারবে। এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে ডাম্পিং। এখানে বর্ণনা দেওয়া আছে, বর্ণনা শুনলেই আপনারা বুঝবেন। আর ডাম্পিংয়ের উল্টা যে জিনিস, অর্থাৎ ডাম্পিংয়ের উল্টা যদি হয়, সেটাকেই বলা হবে হচ্ছে অ্যান্টি ডাম্পিং। আরেকটা টার্ম যেটা হচ্ছে গিগ ইকোনমি। তাহলে গিগ ইকোনমি মানে কি? এটার মানে হচ্ছে যে এই যে আমরা এখন প্রায় দেখি যে কোনো একজন লোক সে নির্দিষ্ট কোনো কোম্পানির আন্ডারে স্থায়ীভাবে কাজ করছে না। ধরেন এই যে এখন যারা ফুড পান্ডাতে যারা কাজ করে, যারা ফুড পান্ডাতে হচ্ছে কাজ করে, তারা কিন্তু পার্মানেন্ট কোনো এমপ্লয়ি না। তাদের সাথে কিন্তু চুক্তি থাকে। অথবা যারা ফ্রিল্যান্সিং করেন বা আউটসোর্সিং করেন, তারাও কিন্তু কোনো নির্দিষ্ট কোম্পানির আন্ডারে কাজ করেন না। তাদের সাথে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মেয়াদে চুক্তি হয়। এই যে পুরো ব্যাপারটা, এইটাকেই বলা হয় হচ্ছে গিগ ইকোনমি। ট্রেডমার্ক। ট্রেডমার্ক জিনিসটা কি? ট্রেডমার্ক জিনিসটা হচ্ছে যে ধরেন এই যে কোকা কোলা, এই যে কোকা কোলা, এইটার যে সিল বা এইটার যে ডিজাইন, এটা কিন্তু চাইলে আর অন্য কোনো কোম্পানি ব্যবহার করতে পারবে না। যদি ব্যবহার করে তাহলে কোকা কোলা তার বিরুদ্ধে মামলা করতে পারবে। যেমন ধরেন হচ্ছে অ্যাডিডাস। অ্যাডিডাস এটা আমরা কিভাবে চিনি, বা অ্যাডিডাসের একটা পণ্য আমরা কিভাবে চিনি? দেখবেন অ্যাডিডাসের যে পণ্য আছে সেখানে এরকম 3টা লাইন থাকে, এরকম 3টা লাইন থাকে। এই 3টা লাইন হচ্ছে অ্যাডিডাসের ট্রেডমার্ক। এটা যদি অন্য কেউ ব্যবহার করে, অন্য কোনো কোম্পানি যদি ব্যবহার করে, তাহলে কিন্তু অ্যাডিডাস ওই কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারবে। এরপর আসেন ট্যারিফ। ট্যারিফ একটু আগেই কিন্তু আমরা মোটামুটি দেখে ফেলেছি। ট্যারিফের বাংলাটা হচ্ছে শুল্ক। অর্থাৎ কোন একটা পণ্য আমি বাইরে থেকে আমদানি করছি, তাহলে বাইরে থেকে আমদানি করছি, এই আমদানিকৃত কোনো পণ্যের উপরে যেই শুল্কটা বসানো হয়, সেটাকেই মূলত বলা হয় হচ্ছে ট্যারিফ। এখন ধরেন চীন আমাদের দেশে বিভিন্ন জিনিস হচ্ছে সে হচ্ছে এক্সপোর্ট করতেছে। এখন আমি যদি এই চীনের পণ্যের উপরে প্রচুর পরিমাণে ট্যারিফ বসায় দেই, তাহলে তার দেশের যে ব্যবসায়ী আমাদের দেশে পণ্যটা হচ্ছে রপ্তানি করতেছে, সে কিন্তু খুব বেশি লাভ করতে পারবে না। তাহলে এইটাকেই বলা হয়েছে ট্যারিফ ওয়াল। তার মানে ট্যারিফ যদি হচ্ছে বেশি হয়, তাহলে পণ্য রপ্তানির ক্ষেত্রে কিন্তু খুব বেশি আসলে লাভ করা যায় না। এরপরে আসেন এলসি বা লেটার অফ ক্রেডিট। এটা আমরা যখন বাজারে ডলারের দাম অনেক বেড়ে গিয়েছিল, তখন এই টার্মটা আমরা প্রায় আমরা শুনেছিলাম। এমনকি এখনও আমরা শুনি যে এলসি খোলা যাচ্ছে না। এখন এলসি জিনিসটা আসলে কি? এলসি জিনিসটা আমি খুব সংক্ষেপে বোঝাই। ধরেন যে এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে চায়না। এখন বাংলাদেশের একজন মানুষ সে হচ্ছে চায়না থেকে কোনো একটা পণ্য আমদানি করবে, তাহলে আর চায়নার একজন মানুষ সে হচ্ছে বাংলাদেশে তার পণ্যটা রপ্তানি করবে। এখন চায়নার এই লোকটা এই বাংলাদেশের যে লোকটা আছে তাকে চিনে না, আবার বাংলাদেশের লোকটা কিন্তু চায়নার লোকটাকে চিনে না। এখন তাহলে তারা ব্যবসা করবে কিভাবে? তখন যেটা করা হয় যে এই যে বাংলাদেশের লোকটা সে হচ্ছে বাংলাদেশের কোনো একটা ব্যাংকে গিয়ে এলসি খোলে। এলসি জিনিসটা কি? এলসি জিনিসটা হচ্ছে এই যে বাংলাদেশের ব্যাংক বা বাংলাদেশের যে ব্যাংক, সে হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা ব্যাংক বা ইউএসের একটা ব্যাংকে কিছু ডলার জমা রাখে। এই চায়নার যে মানুষটা আছে সেও জানে যে যুক্তরাষ্ট্রের এই ব্যাংকটাতে তার জন্য ডলার রাখা আছে। তো চায়না থেকে যখন পণ্যটা বাংলাদেশের এই লোকটা রিসিভ করে, তখন ওই যুক্তরাষ্ট্রের ওই ব্যাংক থেকে চায়নার এই লোকটা ওই ডলারটা পেয়ে যায়। এইটা করার কারণে যেটা হয় যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো ধরনের অনিশ্চয়তা থাকে না। তো এখন এই যে বাংলাদেশের লোকটা বাংলাদেশের একটা ব্যাংকে গিয়ে এই যে কাগজপত্র জমা দিয়ে সেটা প্রসেস করলো, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে এলসি। একদম সংক্ষেপে বুঝিয়েছি। যদিও এলসি কাকে বলে, এলসি কীভাবে কাজ করে, এগুলো কখনোই পরীক্ষাতে আসবে না। সর্বোচ্চ যেটা আসতে পারে সেটা হলো
এই এলসির অ্যাব্রিভিয়েশন। তাহলে আমাদের জন্য মোটামুটি এলসির অ্যাব্রিভিয়েশনটা জানা থাকলেই হবে। সংরক্ষণবাদ বা ইংরেজিতে হচ্ছে প্রোটেকশনিজম। এটার মানে হচ্ছে, ধরেন আমি চাচ্ছি যে আমাদের দেশি পণ্যের উৎপাদন বাড়ুক, বা আমাদের দেশের মানুষ আমাদের দেশি পণ্য তারা ব্যবহার করুক। এখন ধরেন যে আহ, একটা ঘড়ি, এখন ধরেন একটা ঘড়ি, হ্যাঁ, সেটা যখন এই ঘড়িটা যখন চায়না থেকে আপনি আমদানি করবেন, তাহলে সেটার দাম পড়বে 10 টাকা। আবার একই ঘড়ি যখন বাংলাদেশে সেটা উৎপাদিত হয়ে বাংলাদেশে বিক্রি হবে, তখন সেটার দাম হচ্ছে 20 টাকা। তার মানে আমাদের দেশি ঘড়িটার দামটা বেশি হচ্ছে। এখন চাইনিজ ঘড়ি যদি বাংলাদেশের মার্কেটে ঢুকে, তখন দেখা যাবে যে আমাদের দেশের যে ঘড়ি শিল্প আছে সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে এই নষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্য একটা দেশ কি করে, এই বিদেশ থেকে যেই পণ্যগুলোকে আমদানি করা হয় সেগুলোর উপরে বিভিন্ন ধরনের শুল্ক বা বিভিন্ন ধরনের বাণিজ্যিক বাধা প্রদান করে। এই বাধাগুলোকেই মূলত বলা হয় সংরক্ষণবাদ বা প্রোটেকশনিজম। এইখানে লেখা আছে, মোটামুটি পড়লেই বুঝবেন। এরপর আসেন কপিরাইট। দেখবেন ওই যে বিভিন্ন বইতে এরকম লেখা থাকে যে সি দিয়ে এরকম একটা গোল বৃত্ত থাকে, গোল বৃত্তর মাঝখানে সি লেখা থাকে। এই সি দিয়ে বোঝানো হয় মূলত কপিরাইট। কপিরাইট এটা মূলত হচ্ছে বিভিন্ন ধরনের লেখা, গান বা ছবি, এই ধরনের জিনিসগুলোর জন্য কপিরাইটটা নির্ধারণ করা হয়। কপিরাইট দিয়ে বোঝানো হয় যে এইটার মালিক হচ্ছেন আপনি। এইটা যদি এখান থেকে অন্য কেউ যদি কোনো পার্ট চুরি করে অথবা যদি ব্যবহার করে, তাহলে আপনি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবেন। এরপর আসেন পেটেন্ট। পেটেন্ট মানে কি? পেটেন্ট মানে হচ্ছে, ধরেন আপনি কোনো একটা কিছু উদ্ভাবন করলেন বা আপনি কোনো একটা কিছু আবিষ্কার করলেন। এখন এইটার মালিক যে আপনি, এই মালিকানা মালিকানা দাবি করার জন্য আপনাকে পেটেন্ট নিতে হবে এইটার। যদি আপনি এইটার পেটেন্টটা পেয়ে যান, তার মানে হচ্ছে এই উদ্ভাবনের মালিক হচ্ছে আপনি, অন্য কেউ আর এইটা ব্যবহার করতে পারবে না। এতক্ষণ যত কিছু বললাম, এই যে এই পর্যন্ত যত কিছু বললাম, এইখানে পরীক্ষায় আসার মতো উপাদান সংখ্যা হচ্ছে কম। পরীক্ষায় আসার মতো জিনিস হচ্ছে এখন শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, ট্যারিফ তো দেশে উৎপাদিত পণ্যের জন্য বললেন না, আমি ট্যারিফ দেশে উৎপাদিত পণ্যের জন্য বলি নাই। ট্যারিফ দেশে উৎপাদিত পণ্যের জন্য হইতে পারে, আবার আমি বলছি এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুইটার জন্যই হইতে পারে। কোনো একটা পণ্য আমি সেটা আমদানি করতেছি, অথবা কোনো একটা পণ্য আমি রপ্তানি করতেছি, দুইটার জন্যই ট্যারিফ হইতে পারে, আমি বলছি এরকম, শুধু একটা বলি নাই। আচ্ছা, এখন আসেন, এখন আমরা দেখব হচ্ছে জিএসপি। জিএসপি এইটার মিনিং হইতে পারে দুইটা, একটু ভালো করে খেয়াল করেন। জিএসপির মিনিং হচ্ছে দুইটা হয়। একটা হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স, একটু ভালো করে খেয়াল করেন। একটা হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স, আরেকটা হলো জেনারেলাইজড স্কিম অফ প্রেফারেন্স। একটা জায়গাতে স্কিম দেওয়া এবং আরেকটা জায়গাতে সিস্টেম দেওয়া। এখন কথা হইলো যে কোনটা সঠিক কোনটা ভুল, নাকি দুইটাই সঠিক। প্রথমত আসেন যে জিএসপি মানে আসলে কি। জিএসপি মানে হচ্ছে যে গরিব যে দেশগুলো আছে, গরিব অথবা খুবই গরিব, অর্থাৎ আহ, অর্থাৎ নিম্নবিত্ত অথবা স্বল্পোন্নত অথবা উন্নয়নশীল যে দেশগুলো আছে, এই দেশগুলো থেকে উৎপাদিত পণ্য কোনো একটা উন্নত দেশে যাতে শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়। ধরেন বাংলাদেশ হচ্ছে একটা গরিব দেশ। এখন বাংলাদেশ যদি উন্নত কোনো একটা দেশে বা ইউএসএতে বলেন বা হচ্ছে ইউরোপীয় কোনো একটা দেশে যদি আমাদের পণ্য আমরা রপ্তানি করতে চাই, এখন আমরা তো এমনিই গরিব, এখন ওই দেশগুলো যদি আমার পণ্যের উপর আরও বেশি শুল্ক দিয়ে দেয়, তাহলে সেটা আমাদের জন্য পণ্য রপ্তানি করাটা কঠিন হবে। এই কারণে উন্নত দেশগুলো কিছু সিস্টেম বের করেছে, এর মধ্যে একটা হচ্ছে জিএসপি। তাহলে জিএসপি দিয়ে কী হয়? জিএসপিতে মানে হচ্ছে কোনো একটা পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়, অর্থাৎ আমি যদি ওই দেশের সাথে পণ্য রপ্তানি করি, তাহলে ওই দেশ আমার উপরে কোনো ধরনের শুল্ক আরোপ করবে না। মেইন কথা হচ্ছে এইটাই। এখন আসেন, এই জিএসপি একটা হচ্ছে সিস্টেম আর একটা হচ্ছে স্কিম। কোনটা কি? যুক্তরাষ্ট্র যেই জিএসপি সুবিধাটা দেয় বা যুক্তরাষ্ট্রের যে জিএসপিটা আছে,
সেইটাকে বলা হয় জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স। আর ইউরোপীয় ইউনিয়ন থেকে যেই জিএসপিটা দেওয়া হয় সেটা হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স। এখন প্রশ্ন আসতে পারে যে পরীক্ষাতে যদি এব্রিভিয়েশন থাকে তাহলে সেটা আমরা কোনটা দিব, সিস্টেম দিব নাকি স্কিম দিব? আচ্ছা, এখানে দুইটাতেই সিস্টেম হয়ে গেছে। এখানে ইউরোপীয় ইউনিয়নের যেটা সেটা হবে স্কিম, ঠিক আছে, এটা ভুল হয়ে গেছে এখানে। আর যেটা যুক্তরাষ্ট্রে সেটা হবে সিস্টেম। আচ্ছা, আমি এটা ঠিক করে দিব। এখন আসেন যে এই জিএসপি সুবিধাটা শুরু হয়েছিল কবে? মূলত 70-এর দশকে। মূলত 70-এর দশকে জাতিসংঘের আংটাড তারা হচ্ছে এরকম একটা প্রস্তাব করেছিল যে স্বল্পোন্নত বা গরিব দেশগুলোর ব্যবসা বাণিজ্যকে সম্প্রসারণ করার জন্য এরকম কোনো সুবিধা দেওয়া যায় কিনা। তখন এই আংটাডের প্রস্তাবের মাধ্যমে ডাব্লিউটিও অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা তারা জিএসপি সুবিধা কেমন হবে বা কিভাবে করা যাবে সেটার জন্য কিছু গাইডলাইন ঠিক করে দেয়। এবং সর্বপ্রথম 1971 সালে ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে জিএসপি সুবিধা চালু করে। তো বাংলাদেশ সর্বপ্রথম 1976 সালে যুক্তরাষ্ট্র থেকে জিএসপি সুবিধা পায়। তবে এখন কিন্তু বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধার মধ্যে নাই। 2013 সালে যখন রানা প্লাজার ধস নামে তখন কিন্তু যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধাটা বাতিল করে দিয়েছিল এবং এখন পর্যন্ত আর কিন্তু এই জিএসপি সুবিধা যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ এখন পর্যন্ত পায় নাই। আর ভবিষ্যতেও পাবে কিনা সেটা নিয়েও আসলে সন্দেহ আছে। এখন এই যে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যে জিএসপি সুবিধাটা, এইখানে কিন্তু কিছু কাহিনী আছে। এই কাহিনীটা কি? ইউরোপীয় ইউনিয়নের যে জিএসপি সেখানে 3 রকমের প্ল্যান আছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড জিএসপি, আরেকটা হচ্ছে জিএসপি প্লাস, আরেকটা হচ্ছে ইবিএ। ইবিএ মানে হচ্ছে এভরিথিং বাট আর্মস। এটা একটু ভালো করে খেয়াল করেন, এটা আপনাদের বইতে দেওয়া নাই, ঠিক আছে, এটা আপনাদের বইতে হচ্ছে দেওয়া নাই। আচ্ছা, এখানে দেখেন এই যে স্ট্যান্ডার্ড জিএসপি হচ্ছে মূলত নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত যেই দেশগুলো আছে সেই দেশগুলোকে স্ট্যান্ডার্ড জিএসপি সুবিধা দেওয়া হয়। স্ট্যান্ডার্ড জিএসপি সুবিধা নিয়ে বিস্তারিত কোনো কিছু আপনাদেরকে না জানলেও চলবে। কেউ যদি জানতে চান সেক্ষেত্রে আপনি গুগল করে জানতে পারেন, তবে পরীক্ষার জন্য এতটুকু জানলেই যথেষ্ট হবে। জিএসপি প্লাস মানে কি? জিএসপি প্লাস মানে হচ্ছে যে যেই দেশগুলোতে সুশাসন আছে বা হচ্ছে টেকসই উন্নয়ন আছে অথবা এই ধরনের কিছু ক্রাইটেরিয়া সেট করা আছে, যদি ওই ক্রাইটেরিয়াগুলো নির্দিষ্ট দেশগুলো ফুলফিল করতে পারে তখন সেগুলোকে জিএসপি প্লাসের আওতাভুক্ত করা হয়। এরপরে রয়েছে ইবিএ বা এভরিথিং বাট আর্মস। এভরিথিং বাট আর্মস এখানে মূলত এলডিসি ভুক্ত যেই দেশগুলো আছে এই সবগুলো দেশই হচ্ছে ইবিএ সুবিধাটা পায়। তাহলে এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বাংলাদেশ কোন জিএসপি সুবিধাটা পায়, তাহলে আপনি কি উত্তর দিবেন বলুন তো? যদি আপনাকে প্রশ্ন করা হয় বা যদি এরকম প্রশ্ন আসে যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বাংলাদেশ কোন জিএসপি সুবিধাটা পায়, কি উত্তর দিবেন? ইবিএ। গুড। তাহলে ইউর জিএসপি সিস্টেম হচ্ছে 3টা, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড জিএসপি, আরটা হচ্ছে জিএসপি প্লাস এবং আরটা হচ্ছে ইবিএ এভরিথিং বাট আর্মস। বাংলাদেশ এখনো যেহেতু বাংলাদেশ এলডিসি ভুক্ত দেশ, এলডিসি মানে হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, একটু পরে এলডিসি নিয়ে আলোচনা আছে। পৃথিবীতে এখন টোটাল 45টা দেশ হচ্ছে এলডিসি ভুক্ত আছে, বাংলাদেশও এলডিসি ভুক্ত একটা দেশ। বাংলাদেশ ইবিএ এর অন্তর্ভুক্ত। এখন ইবিএ মানে কি? ইবিএ মানে হচ্ছে আর্মস ছাড়া, গোলা বারুদ বা অস্ত্রশস্ত্র এই ধরনের জিনিস ছাড়া যে কোনো ধরনের পণ্যে বাংলাদেশ শুল্ক মুক্ত সুবিধা পাবে। কোনো ধরনের
শুল্ক দিতে হবে না। এর আগের যেগুলো আছে, এই যে স্ট্যান্ডার্ড জিএসপি বা জিএসপি প্লাস, এগুলোতে শুল্ক একদম ফ্রি না, একদম ফ্রি না, অল্প কিছু শুল্ক দিতে হয়। কিন্তু ইবিএ যে স্কিমটা আছে সেইখানে আসলে কোনো ধরনের শুল্ক দিতে হয় না। তবে কোনো দেশ যদি জিএসপি এই জিএসপি যে এই সুবিধা অর্থাৎ ইবিএ সুবিধা পায়, তাহলে তো সে অবশ্যই এলডিসি ভুক্ত দেশ। এখন এলডিসি থেকে সে যদি বেরিয়ে যায় তখন কিন্তু এই ইবিএ সুবিধাটা আর সে পায় না। তার মানে হচ্ছে 2026 সালে যখন বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েট হবে তখন তারপর থেকে কিন্তু বাংলাদেশ ইবিএ সুবিধাটা পাবে না। তবে ইউরোপীয় ইউনিয়ন সাধারণত যে দেশগুলো এলডিসি থেকে উত্তরণ করে তাদেরকে 3 বছর একটা গ্রেস পিরিয়ড দেয়। তাহলে সেই হিসাবে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে ইবিএ সুবিধা পাবে হচ্ছে 2029 সাল পর্যন্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য যে বাংলাদেশ 2029 সাল পর্যন্ত ইবিএ সুবিধাটা পাবে। তবে বাংলাদেশ চাইলে এই ইবিএর পরে জিএসপি প্লাসে যাওয়ার আবেদন করতে পারে। তবে জিএসপি প্লাসে যাওয়ার জন্য বাংলাদেশকে অবশ্যই টেকসই উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করতে হবে। তাহলে চলেন আমরা একটু রিক্যাপ করে আসি। আচ্ছা, এই রিক্যাপ করার আগে একটু বলে নেই, সেটা হচ্ছে এই যে জিএসপিটা বললাম, জিএসপি নিয়ে কারো কোনো অসুবিধা আছে কিনা বলেন? জিএসপি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? জিএসপি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? মোটামুটি আপনার ক্লিয়ার হইলে হবে, হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার হইলে হবে, একদম ফুল যে ক্লিয়ার হইতে হবে এরকম না। তাহলে চলেন আমরা একটু রিক্যাপ করে আসি আমরা কী কী জিনিস পড়লাম। আমরা এখানেও কিছু টার্মের মধ্যে আছি যেগুলো আমরা পড়ছি। প্রথমে দেখেছি আমরা মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি মানে কি? এই মুদ্রাস্ফীতি মানে হচ্ছে যে টাকার সরবরাহ বাজারে বেড়ে যাওয়া, ইংরেজিতে হচ্ছে ইনফ্লেশন। আর মুদ্রা সংকোচন হচ্ছে ডিফ্লেশন, অর্থাৎ বাজারে টাকার সরবরাহ কমে যাওয়া। ডাম্পিং আমরা দেখলাম, এগুলো আমি আর হচ্ছে আলাদা করে বলছি না, আপনারা এগুলো দেখে নিয়েন। এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে সেটা হলো যে জিএসপি। তাহলে জিএসপিটা মেইন থিমটাই হচ্ছে গরিব দেশগুলোকে বাণিজ্য সুবিধা দেওয়ার জন্য উন্নত দেশগুলো কিছু পরিকল্পনা করেছে, সেগুলোকেই একবারে বলা হয় জিএসপি। এখন এই জিএসপির মধ্যে যুক্তরাষ্ট্র জিএসপি দেয় এবং হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন জিএসপি দেয়। সর্বপ্রথম জিএসপিটা চালু করে ইউরোপীয় ইউনিয়ন 1971 সালে। বাংলাদেশ 1976 সালে হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে জিএসপি সুবিধা পেয়ে আসছিল। তবে 2013 সালে জিএসপি সুবিধা থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বের করে দেয়। এরপর হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের জিএসপি নিয়ে আমরা পড়লাম। এখানে 3 ধরনের প্ল্যান আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড জিএসপি, জিএসপি প্লাস এবং হচ্ছে ইবিএ। এই স্ট্যান্ডার্ড জিএসপি যেটা আছে এইখানে মূলত হচ্ছে নিম্নবিত্ত যেই দেশগুলো আছে সেগুলো এই স্ট্যান্ডার্ড জিএসপি সুবিধা পায়। এখন এই স্ট্যান্ডার্ড জিএসপি মানে হচ্ছে একদম শুল্কমুক্ত না, অল্প কিছু শুল্ক এখানে দিতে হয়। আর জিএসপি প্লাস কোনটা? জিএসপি এটা হচ্ছে যদি কোনো দেশ বিভিন্ন ক্রাইটেরিয়া ফুলফিল করে, সেই ক্রাইটেরিয়াগুলো কোথায় হতে হবে, যেমন টেকসই উন্নয়ন বা হচ্ছে গুড গভর্নেন্স, এগুলো যদি হয় তখন সেই দেশগুলোকে জিএসপি প্লাসের আওতাভুক্ত করা হয়। আর ইবিএ মানে হচ্ছে এভরিথিং বাট আর্মস, এটা হইলো এলডিসি ভুক্ত যে দেশগুলো আছে প্রত্যেকেই হচ্ছে এই ইবিএ সুবিধাটা পেয়ে থাকে। এরপরে আসেন আমরা দেখব হচ্ছে বাংলাদেশের অর্থনীতি নিয়ে এখন কিছু তথ্য। বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তো বাংলাদেশের অর্থনীতি দেখভাল করার জন্য অর্থ মন্ত্রণালয় রয়েছে। এই অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন কাজকর্ম পরিচালনা করার জন্য 4টা ডিপার্টমেন্ট রয়েছে। এই 4টা ডিপার্টমেন্টগুলো কি কি দেখেন, 4টা ডিপার্টমেন্টের মধ্যে একটা হচ্ছে অর্থ বিভাগ, সেকেন্ড হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, 3 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং 4 নম্বর হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এগুলোর এই ইংরেজিটা একটু খেয়াল করে নেবেন, বিশেষ করে এভরিভিয়েশনটা, যেমন ইআরডি, ইআরডি মানে হচ্ছে ইকোনমিক রিলেশনস ডিভিশন, আইআরডি ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন, এফআইডি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন। এখন এই সবগুলো বিভাগের আন্ডারে কোন বিভাগের আন্ডারে কি কি কাজ হয় এইটা গুরুত্বপূর্ণ। প্রথমে আসেন অর্থ বিভাগের আন্ডারে কি কি কাজ নিয়ন্ত্রিত হয়। অর্থ বিভাগের আন্ডারে বাজেট প্রণয়ন, অর্থনৈতিক সমীক্ষা, বার্ষিক আর্থিক বিবৃতি,
এই সংক্রান্ত কার্যক্রমগুলো অর্থ বিভাগের আন্ডার থেকে পরিচালিত হয়। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে এরকম প্রশ্ন আসতে পারে যে বাজেট প্রণয়ন বা অর্থনৈতিক সমীক্ষা এগুলো অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ থেকে নিয়ন্ত্রিত হয়? তাহলে উত্তর হবে অর্থ বিভাগ। এখন এই প্রতিটা ডিপার্টমেন্ট বা প্রতিটা বিভাগের আন্ডারে কিন্তু কিছু প্রতিষ্ঠান থাকে, কিছু দপ্তর থাকে। অর্থ বিভাগের আন্ডারে যেই দপ্তরগুলি ইম্পর্টেন্ট তার মধ্যে একটা হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ বা সংক্ষেপে আইসিবি। ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ ব্যাংক। যদিও বলা হচ্ছে ব্যাংক, তবে এটা ট্র্যাডিশনাল ব্যাংক না। অর্থাৎ ট্র্যাডিশনাল ব্যাংকে যেরকম মানুষদের থেকে টাকা সংগ্রহ করা হয় বা আমানত সংগ্রহ করা হয়, আইসিবি কিন্তু সাধারণ কারো থেকে টাকা সংগ্রহ করে না। অর্থাৎ আপনি আইসিবিতে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না, এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারা বিনিয়োগ করে। এই এই অর্থ বিভাগের আরেকটা সংস্থা বা দপ্তর হচ্ছে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড বা সংক্ষেপে এসপিসিবিএল, যেটাকে বাংলায় টাকশালও বলা হয়। অর্থাৎ এখান থেকে টাকা পয়সা, সরকারি ডাক টিকিট ছাপানো হয়। টাকশাল কোথায় অবস্থিত বলেন তো? টাকশাল কোথায় অবস্থিত বলেন তো? এটা আপনাদেরকে পড়ানো হয়েছিল শিল্প বাণিজ্য ক্লাসে। টাকশাল হচ্ছে গাজীপুরে অবস্থিত। আচ্ছা, এখানে অনেকে প্রশ্ন করছেন, যেমন হচ্ছে মুদ্রাস্ফীতি বিস্তারিত বলতেছেন, তারপরে আরো কিছু প্রশ্ন করতেছেন। এই প্রশ্নগুলোর উত্তর আপাতত আমার পক্ষে দেওয়া সম্ভব না। কারণ হচ্ছে এগুলোর উত্তর যদি আমি দিতে চাই তাহলে আমি আজকে ক্লাসটা আসলে শেষ করতে পারবো না। যতটুকু আপনাদের দরকার প্রিলিমিনারির জন্য আমি ঠিক ততটুকুই বলছি, এর বাইরে আমি আসলে আপাতত কিছু বলবো না। এরপরে আসেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে কি কি জিনিসপত্র আছে নিয়ন্ত্রণ করা হয়? এখান থেকে মূলত যত ধরনের ব্যাংক আছে এবং নন ব্যাংক আর্থিক যত প্রতিষ্ঠান আছে, ক্যাপিটাল মার্কেট, বিমা খাত বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, যত ধরনের প্রতিষ্ঠান আছে এই সমস্ত কিছু আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পরিচালিত হয়। আর্থিক বিভাগ প্রতিষ্ঠানের আন্ডারে কিছু প্রতিষ্ঠান হচ্ছে আইডিআরএ, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি বা সংক্ষেপে ইডরা। তাহলে এইখানের এই এভরিভিয়েশনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এভরিভিয়েশনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এরা হচ্ছে বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তার মানে বুঝতে পারছেন এরা বাংলাদেশের বীমা খাতটাকে নিয়ন্ত্রণ করে। এরপরে আসেন এমআরএ। এমআরএ মানে হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। এটারও এভরিভিয়েশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে এই এমআরএ থেকে মূলত ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালিত হয়। বাংলাদেশের যত ধরনের ক্ষুদ্র ঋণ কার্যক্রম আছে এই সমস্ত কিছু পরিচালিত হয় এমআরএ থেকে। এরপরে আরেকটা প্রতিষ্ঠান আছে যেটাকে বলা হয় এসডিএফ বা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আন্ডারে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তামূলক কাজকর্ম পরিচালিত হয়। এরপর আসেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, এটার ইংরেজিটা হচ্ছে ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন বা সংক্ষেপে হচ্ছে আইআরডি। তাহলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, এইখানে আসলে কি কি জিনিস আছে? বিভিন্ন ধরনের আয়কর, লটারি, জাতীয় সঞ্চয় বা স্টাম্প, এই ধরনের জিনিসগুলো অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে নিয়ন্ত্রিত হয়। সর্বশেষ রয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মেইন কাজটাই হচ্ছে বাইরের দেশের সাথে সম্পর্ক ভালো করে কিভাবে আমাদের দেশে বিনিয়োগ বাড়ানো যায় বা কিভাবে বাইরের দেশ থেকে সম্পদ আহরণ করা যায়, এই জিনিসগুলো নিয়ে কাজ করে হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মেইন কাজ। এরপরে আমরা দেখব হচ্ছে ফিফথ ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা এইটা প্রথম চালু করেন জোসেফ স্ট্যালিন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে হচ্ছে যে আমি 5 বছরের জন্য অর্থনৈতিক পরিকল্পনা করব। এখন 5 বছরের জন্য অর্থনৈতিক পরিকল্পনা আমি হচ্ছে কেন করব বা কিভাবে করব, এই কেন করব কিভাবে করব এগুলোই মূলত এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে থাকে। দেখেন, একটা হচ্ছে যে বাজেট। তাহলে বাজেট আমি 1 বছরের জন্য ধরেন এখন চলছে 2024-25 সাল অর্থ বছর। তাই 2024-25 সালের জন্য আমি একটা বাজেট আমি তৈরি করলাম যে আমি এই পরিমাণ টাকা বিভিন্ন খাতে আমি খরচ করব।
আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে কি, আমি 5 বছরের জন্য প্ল্যান করব যে আমার জিডিপি আমি কত দেখতে চাই, আমার জিডিপি প্রবৃদ্ধি আমি কত দেখতে চাই, আমার আমার দারিদ্র্যের হার কত থাকবে বা অতি দারিদ্র্যের হার কত থাকবে, এই জিনিসগুলো 5 বছরের জন্য সিলেক্ট করে ফেলা বা একটা পরিকল্পনা করে ফেলা, এটাকেই বলা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয় 1973 থেকে 1978 সাল পর্যন্ত, বা এই সময়টা থেকে বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়িত হয়েছিল। বর্তমানে বাংলাদেশে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছে, যেটা শুরু হয়েছে জুলাই 2020, শেষ হবে জুন 2025। তার মানে হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত টোটাল 8টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্যক্রম চালিয়েছে, এর মধ্যে 7টা হচ্ছে শেষ হয়েছে, অষ্টমটা হচ্ছে চলছে। এখন এখানে প্রশ্ন আসতে পারে, প্রথমটা আমি বললাম, এরপরে অষ্টমটা বললাম, মাঝখান দিয়ে যে বাকি 6টা আছে এগুলো কি পড়তে হবে না? না, এগুলো পড়তে হবে না, কোনো কিছুই পড়তে হবে না, এগুলো কোনো সালটাল কোনো কিছু দরকার নাই। পরীক্ষা যদি প্রশ্ন আসে তাইলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রশ্ন আসতে পারে, আর নাইলে অষ্টম পঞ্চবার্ষিকী থেকে প্রশ্ন আসতে পারে। যদিও প্রশ্ন আসার সম্ভাবনা কম, কারণ যেহেতু এগুলো বিগত সরকার করে গিয়েছিল, বিগত সরকারের যে কোনো কিছু থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা মোটামুটি কমই থাকে। আচ্ছা, এখন আসেন যে আমরা পড়ব অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে। এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রতিপাদ্য বা থিম যেইটা ছিল বা থিম লাইন যেটা ছিল সেটা ছিল সকলের সাথে সমৃদ্ধির পথে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো পড়তে হবে সেটা হলো যে এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে প্রতি বছর জিডিপি প্রবৃদ্ধির হার কত ধরা হয়েছে। তাহলে জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছিল 8%। 8%, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল যখন এই পরিকল্পনাটা শেষ হবে তখন আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার হবে 8.51%। যখন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হবে তখন দারিদ্র্যের হার হবে 15.6%, আর অতি দারিদ্র্য বা চরম দারিদ্র্যের হার হবে 7.4%। এইখানে দুইটা লাইন দেওয়া আছে, এই দুইটা লাইন আপাতত ইম্পর্টেন্ট না, আমিও আর পড়াচ্ছি না, আপনারা স্কিপ করবেন, আসবে না এগুলো পরীক্ষাতে। গড় প্রত্যাশিত আয়ুষ্কাল হবে 74 বছর, গড় প্রত্যাশিত আয়ুষ্কাল হবে 74 বছর, এবং মাথাপিছু আয় হবে $3,106। অর্থাৎ 2025 সালের জুলাই মাসে আপনার পকেটে আপনি যদি হাত দেন তাহলে এই $3,106 পাবেন, মানে পাওয়ার একটা সম্ভাবনা আছে আর কি। এটা হচ্ছে লক্ষ্যমাত্রা। এখন কথা হচ্ছে যে এগুলো কতটা গুরুত্বপূর্ণ। আপাতত খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপরও ধরেন যেহেতু পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছে এগুলো জানা থাকলে ভালো। তবে এই যে মাঝখানের যে লাইনটা আছে এই মাঝখানের লাইনগুলো পড়তে হবে না, পরীক্ষাতে আসবে না। এখন আসেন প্রেক্ষিত পরিকল্পনা। প্রেক্ষিত পরিকল্পনা মানে কি? একটু আগে আমরা দেখেছিলাম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা 5 বছরের জন্য করা হয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 বছরের জন্য করা হয়। আর প্রেক্ষিত পরিকল্পনা কেন করা হয়? প্রেক্ষিত পরিকল্পনা হচ্ছে শুধুমাত্র 5 বছর না, এটা 10 বছরের জন্য হতে পারে অথবা 20 বছরের জন্য হতে পারে। বাংলাদেশে প্রথম প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল 2010 থেকে 2021 সাল পর্যন্ত, যেটার নাম ছিল ভিশন 2021। ভিশন 2021। আর ভিশন 2021 শেষ হওয়ার পরে বাংলাদেশের দ্বিতীয় আরেকটা প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করা হয়, যেটার নাম হচ্ছে রূপকল্প 2041 বা ভিশন 2041। এই ভিশন 2041 নিয়ে আমাদেরকে একটু জিনিসপত্র জানতে হবে। ভিশন 21-এর মেয়াদ হচ্ছে 2021 থেকে 2041 সাল পর্যন্ত, অর্থাৎ 20 বছর। এটা অনুমোদন দেওয়া হয় 2020 সালে, আর এখন পর্যন্ত 2041 যে রূপকল্প এটার চ্যালেঞ্জ আছে টোটাল 15টা। এই রূপকল্প 2041 4টা স্তম্ভের ওপরে দাঁড়িয়ে আছে। এই 4টা স্তম্ভ হচ্ছে সুশাসন, গণতন্ত্রায়ন, বিকেন্দ্রীকরণ এবং হচ্ছে সক্ষমতা বৃদ্ধি। যদি এখনো আগের সরকার থাকতো এইগুলোকে আমি 3 স্টার দিতাম। যেহেতু এখন সরকার চেঞ্জ হয়েছে, আমাদের পুরো দেশের সিস্টেমই চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে এগুলো 1 স্টার। তার মানে বুঝতে পারছেন, আমি এগুলো আপনাদেরকে একদমই যে বাদ দিয়েবেন বা একদমই বাদ দিয়ে ফেলবেন সেটা বলবো না, তবে একদমই যে গুরুত্বপূর্ণ বা গুরুত্ব সহকারে পড়বেন আমি সেটাও বলবো না। জাস্ট
নাইস টু নো। এখন আসেন যে এই যে প্রেক্ষিত পরিকল্পনা, এটার দুইটা প্রধান অভিষ্ট আছে। এই অভিষ্টটা হচ্ছে যে 2041 সালে বাংলাদেশ একটা উন্নত দেশ হবে এবং আপনার আমার পকেটে আমাদের মাথাপিছু ইনকাম হবে 12,500 মার্কিন ডলার। মাথাপিছু ইনকাম হবে 12,500 মার্কিন ডলারেরও বেশি, ঠিক আছে। আর দ্বিতীয় অভিষ্ট লক্ষ্য হচ্ছে বাংলাদেশ হবে সোনার বাংলা, যেখানে দারিদ্র্য হবে সুদূর অতীতের ঘটনা। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই এগুলো কি ধরনের অভিষ্ট, এটা কেমন একটা অভিষ্ট হইলো যে বাংলাদেশ হবে সোনার বাংলা আবার হচ্ছে আমাদের পকেটে 12,500 মার্কিন ডলার থাকবে। ভাই এটা আমার কথা না, এটা বিগত সরকার যারা ছিল তাদের কথা। সুতরাং সেখানে যেরকম ছিল আমি আপনাদের জন্য সেরকমই নিয়ে আসছি। এখন এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট জিনিসটা আসলে কোনগুলা, বা ইম্পর্টেন্ট জিনিস আসলে কি? ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এগুলোতে কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেগুলো কি কি? আমাদের দেশের প্রত্যাশিত গড় আয়ু হবে 80 বছর। জিডিপির এবং যে বিনিয়োগ এবং জিডিপির, অর্থাৎ আমাদের যে বিনিয়োগ সেটা হবে জিডিপির 46.88%। এই তথ্যটা আপনাদের দরকার নাই, না পড়লেও চলবে, পরীক্ষাতে আসবে না। দারিদ্র্যের হার থাকবে 5% এবং চরম দারিদ্র্যের হার হবে 0.68%। সবথেকে গুরুত্বপূর্ণ যেই তথ্য যেটা পরীক্ষাতে আসতে পারে যদি ভিশন 2041 থেকে প্রশ্ন আসে, সেটা হলো এইটা, এই যে মোট দেশজ আয় বৃদ্ধি অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির হার কত হবে। জিডিপি প্রবৃদ্ধির হার হবে 9.9 আর মূল্যস্ফীতির হার হবে 4.5, ঠিক আছে। এখানে আর একটা যেই তথ্য আপনাদেরকে আমি পড়তে বলবো সেটা হচ্ছে এই দারিদ্র্যের হার থাকবে 2.59 আর চরম দারিদ্র্যের হার থাকবে 0.68। এই টেবিলটা থেকে বাকি যত তথ্য আছে এগুলো একটাও পড়তে হবে না, শুধুমাত্র এই বক্স যেগুলো করে দিছি বা বৃত্ত যেগুলো করে দিছি শুধুমাত্র এগুলো পড়লেই চলবে। ভিশন 2041 এটা বাস্তবায়ন করার জন্য টোটাল 4টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়েছিল। এর মধ্যে 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল প্রথম পরিকল্পনা, আর এরপরে তাইলে আরও 3টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাকি ছিল, ঠিক আছে। তাহলে চলেন আমরা একটু রিক্যাপ করে আসি। আপনাদের পড়া কিন্তু আমি কমাই দিয়েছি, দেখছেন? আমি আপনাদের পড়া কিন্তু আমি কমাই দিয়েছি, আমি কিন্তু বলে দিচ্ছি যে এগুলো পরীক্ষার জন্য কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে। চলেন আমরা একটু রিক্যাপ করে আসি কি কি জিনিস পড়লাম। আমরা পড়লাম হচ্ছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। অর্থ মন্ত্রণালয়ের বিভাগ হচ্ছে 4টা: অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে এই তথ্যগুলা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ধরেন আমি 3 স্টার দিয়ে রাখলাম, হ্যাঁ, এগুলোতে 3 স্টার পড়া, কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে কোন বিভাগের কি কাজ দেখেন, অর্থ বিভাগের কাজ হচ্ছে বাজেট প্রণয়ন করা, অর্থনৈতিক সমীক্ষা প্রণয়ন করা। এরপরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কি কি কাজ করে, তারা হচ্ছে ব্যাংক, বীমা প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করে। তারপরে আমরা দেখলাম হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, এরা কি নিয়ন্ত্রণ করে, বিভিন্ন আয়কর, লটারি, জাতীয় সঞ্চয়, স্ট্যাম্প, এগুলো তারা নিয়ন্ত্রণ করে। এরপর হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, এদের কাজ কি, এদের কাজ হচ্ছে বাইরের দেশের সাথে সম্পর্ক বাড়াইয়া কিভাবে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন করা যায় সেইগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা দেখলাম যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাংলাদেশে নেওয়া হয়েছিল 1973 থেকে 1978। বর্তমানে 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছে, জুলাই 2020 শুরু হয়েছে, জুন 2025 শেষ হবে। তবে আদৌ এগুলো শেষ হবে কিনা এখন আসলে বলা যাচ্ছে না, কারণ যেহেতু সরকার চেঞ্জ হয়ে গিয়েছে। 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে যে তথ্যগুলো অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে যে মেয়াদ আনতে, অর্থাৎ যখন মেয়াদ শেষ হবে তখন জিডিপির প্রবৃদ্ধির হার হবে 8.51%। দারিদ্র্যের হার থাকবে 15.6% এবং অতি দারিদ্র্যের হার হবে 7.4%। এরপর হচ্ছে প্রেক্ষিত পরিকল্পনা। বাংলাদেশে এখন প্রেক্ষিত পরিকল্পনা আছে রূপকল্প 2041 ভিশন 2041। এই ভিশন 2041 4টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে: সুশাসন, গণতন্ত্রায়ন, বিকেন্দ্রীকরণ এবং হচ্ছে সক্ষমতা বৃদ্ধি। আর এখানে মেইন যে জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হলো জিডিপি প্রবৃদ্ধি কত হবে। 2041 সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 9.9, মূল্যস্ফীতি হবে 4.5, চরম দারিদ্র্য থাকবে 0.68 আর দারিদ্র্য হবে 2.59, আর আমাদের সবার পকেটে 12,500 মার্কিন ডলার থাকবে। এটা হবে আমাদের মাথাপিছু ইনকাম। এরপর আসেন আমরা দেখব হচ্ছে এলডিসি। একজন প্রশ্ন করেছিলেন এলডিসি নিয়ে। আচ্ছা, এলডিসির এভ্রিভিয়েশন যেটা, এই এভ্রিভিয়েশনটা
হচ্ছে আপনার লিস্ট ডেভেলপ কান্ট্রিজ। লিস্ট ডেভেলপ কান্ট্রিজ মানে কি? মানে হচ্ছে স্বল্প উন্নত দেশ। এইটা কেন করা হয়েছিল? মূলত স্বল্পোন্নত দেশের ধারণাটা আসছে হচ্ছে জাতিসংঘ থেকে। এই জাতিসংঘ চিন্তা করলো তাদের কিছু সদস্য আছে যারা হচ্ছে একদম গরিব। এখন তাদেরকে তাদের অবস্থার পরিবর্তন কিভাবে আসলে করা যায়, এই চিন্তা ভাবনা থেকেই এই এলডিসির ধারণাটা আসে। তখন এই এলডিসি ভুক্ত দেশ কারা হয়? যে দেশগুলো স্বল্প উন্নত, তেমন একটা অর্থনৈতিকভাবে তেমন একটা শক্তিশালী না, এইগুলোকে এলডিসির অন্তর্ভুক্ত করা হয় এবং এরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায়। যেমন একটা সুবিধা হচ্ছে জিএসপি সুবিধা। বর্তমানে এলডিসি ভুক্ত দেশের সংখ্যা হচ্ছে 45টা। এই তথ্যটা খুব বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে। এলডিসি ভুক্ত বর্তমানে দেশের সংখ্যা হচ্ছে 45টা। আর এই যে এলডিসি ভুক্ত দেশ থেকে পরের ধাপ হচ্ছে উন্নয়নশীল দেশ বা উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, উন্নত না। উন্নয়নশীল দেশে যাওয়ার যে সুপারিশ সেটা করে হচ্ছে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা সিডিপি। এগুলো ইন্টারন্যাশনাল ক্লাস যখন করাবো তখন এগুলো বিস্তারিত আপনারা জানতে পারবেন। এলডিসি থেকে যে তথ্যটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট একবার বলেছি, সেটা হইলো বর্তমানে এলডিসি ভুক্ত দেশ হচ্ছে 45টা। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ তথ্য সেটা হইলো 2024 সালে কোন দেশটা এলডিসি থেকে গ্রাজুয়েট হবে বা এলডিসি থেকে বের হবে। 2024 সালে এলডিসি থেকে বের হবে সাও তোমে প্রিন্সিপে। সাও তোমে প্রিন্সিপে, এটা কোন একটা পরীক্ষায় পেয়ে যেতে পারেন সামনের। আর সর্বশেষ 2023 সালে এলডিসি থেকে ভুটান বের হয়েছে। এখন বাংলাদেশ যে এলডিসি ভুক্ত একটা দেশ, সে কিভাবে আসলে এলডিসি ভুক্ত দেশ হইলো বা কিভাবে আসলো, এটা একটু আমরা দেখি। 1971 সালে জাতিসংঘ এলডিসি দেশের তালিকা প্রকাশ করে, আর 1975 সালে হচ্ছে এলডিসিতে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয় এবং 1976 সালে এলডিসিতে বাংলাদেশের নাম চূড়ান্তভাবে হচ্ছে গৃহীত হয়। এই দুইটা সাল মনে রাখলেই হবে, এখানে বাকি দুইটা সাল মনে না রাখলেও চলবে। আর যেই সালটা মাথায় রাখতে হবে সেটা হলো 2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ হয়ে উন্নয়নশীল দেশের কাতারে যাবে। এটা হচ্ছে একটা সাল। দ্বিতীয় যেই সালটা সেটা আপনারা অলরেডি জানেন যে 2029 সাল পর্যন্ত বাংলাদেশ ইবিএ, এভরিথিং বাট আর্মস সুবিধা পাবে। এই দুইটা সাল মোটামুটি মনে রাখলেই হবে। আর বাকি যেই সালগুলো আছে এগুলো তেমনটা ইম্পর্টেন্ট না, না পড়লেও চলবে। এখন এই এলডিসি থেকে বের হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া হচ্ছে 3টা। এলডিসি থেকে উত্তরণের মানদণ্ড হচ্ছে 3টা। এই 3টে মানদণ্ড কি কি? পার ক্যাপিটা ইনকাম $1222 বা তার বেশি হইতে হবে। হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স 66 বা তার উপরে থাকতে হবে। ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স বা ইভিআই ইন্ডেক্স এটা 32 অথবা বিলো থাকতে হবে। এগুলো যদি হয় সেক্ষেত্রে একটা দেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে যাইতে পারবে। দারিদ্র নিরসন কৌশলপত্র। দারিদ্র নিরসন কৌশলপত্র, এটার ইংরেজিটা হচ্ছে পোভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস। অর্থাৎ সরকার দেখা যায় বিভিন্ন সময় দারিদ্র বিমোচন করার জন্য বিভিন্ন ধরনের পলিসি গ্রহণ করে। এখন এই বিভিন্ন পলিসির আন্ডারে বিশ্বের যে দাতা সংস্থাগুলো আছে, বিভিন্ন ধরনের আন্তর্জাতিক অর্থ সংস্থাগুলো যেগুলো আছে, সেগুলো ওইসব নিম্ন বিত্ত বা হচ্ছে যে দেশগুলো হচ্ছে গরিব বা নিম্ন আয়ের দেশ, সেগুলোকে সাহায্য করে। তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই এভরিবিয়েশনটা, পোভার্টি রিডাকশন সিস্টেম পেপারস বা PRSPS। বাংলাদেশে এখন পর্যন্ত 2টা PRSP গ্রহণ করা হয়, একটা 2005 সালে, একটা 2010 সালে। এই সালগুলো না পড়লেও চলবে। এখানে একমাত্র ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হলো PRSP, এটার এভরিবিয়েশন। বাকি যে জিনিসগুলো আছে ওগুলো তেমনটা ইম্পর্টেন্ট না। সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা এটা আমরা কিন্তু হচ্ছে দেখেছিলাম, ওই যে একটা সংগঠন ছিল, যে সংগঠনটার আন্ডারে এই সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তা জিনিসগুলো দেখা হয়। সাধারণত দরিদ্র জনগোষ্ঠী বা গরিব জনগোষ্ঠী তাদের জীবন মান বাড়ানোর জন্য বা দারিদ্র্য বিমোচন করার জন্য সরকার বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যায়। এই কার্যক্রমগুলোকেই মূলত বলা হয় সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল সিকিউরিটি। এরপর আসেন আমরা দেখব হচ্ছে অর্থ বা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কিছু দপ্তর বা হচ্ছে সংস্থা। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আসেন টিসিবি। টিসিবির এভরিবিয়েশনটা হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। এটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের একটা পার্ট।
এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে এরা হচ্ছে যখন দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় তখন তারা স্বল্প মূল্যে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে। ওই যে আপনারা দেখবেন যে খোলা ওই যে রাস্তায় বিভিন্ন ট্রাকে করে তেল, চাল, ডাল এগুলো বিক্রি করে। হ্যাঁ, অর্থাৎ বাজারের যেই দামটা আছে সেই দামের থেকে কম দামে হচ্ছে তারা এগুলো বিক্রি করে। এবার আসেন পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশন এটা প্রতিষ্ঠিত হয় 1972 সালের জানুয়ারি মাসে, যে সালটা জীবনে পরীক্ষাতে আসবে না। সদর দপ্তর হচ্ছে ঢাকার আগারগাঁওতে অবস্থিত। চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী। এই তথ্যটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যানকে, পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী আর ভাইস চেয়ারম্যান থাকেন পরিকল্পনা মন্ত্রী। একনেক, একনেকের এব্রিভিয়েশনটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, বা সংক্ষেপে হচ্ছে একনেক। একনেক এটা হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে পরিচালিত হয়। চেয়ারম্যান বা সভাপতি হচ্ছেন প্রাইম মিনিস্টার। অর্থাৎ যখন যেই প্রাইম মিনিস্টার থাকবেন তখন সেই প্রাইম মিনিস্টার একনেকের সভাপতি বা চেয়ারপারসন হবেন। এখন এই একনেকের সাথে আরেকটা কাউন্সিল আছে যেটাকে বলা হয় নেক। নেক মানে হচ্ছে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। এখন এই ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এবং এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল বা একনেক, এই দুইটার মধ্যে পার্থক্য আসলে কোন জায়গাটাতে? সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। একনেকে সাধারণত স্বল্পমেয়াদী যে সমস্ত প্রকল্প আছে, স্বল্পমেয়াদী প্রকল্প, স্বল্পমেয়াদী যে সমস্ত প্রকল্প আছে সেইগুলো অনুমোদন দেওয়া হয় একনেকে। যেমন ধরেন যে কোনো জায়গায় একটা রাস্তা করা লাগবে, বা ধরেন যে আপনার একটা ব্রিজ করা লাগবে, বা একটা বিদ্যুৎ কেন্দ্র করা লাগবে। এই ধরনের প্রকল্পগুলো অনুমোদন দেয় হচ্ছে একনেক। এই যে দেখেন এখানে লেখা আছে যে কার্যাবলী কি? প্রকল্প অনুমোদন দেওয়া। প্রকল্প অনুমোদন দেয় হচ্ছে একনেক। আর নেকের কাজ কি? নেকের কাজ হচ্ছে দীর্ঘমেয়াদী যে সমস্ত পরিকল্পনা আছে, ধরেন যে প্রেক্ষিত পরিকল্পনা, বা হচ্ছে বিভিন্ন ধরনের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কি কি থাকবে, এই জিনিসগুলো নিয়ন্ত্রিত হয় নেকের মাধ্যমে। দুইটারই সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী, এবং একটার বৈঠক বসে মঙ্গলবার এবং আরেকটার বৈঠক বসে হচ্ছে বৃহস্পতিবার। তাহলে সংক্ষেপে হচ্ছে একনেকে সাধারণত স্বল্পমেয়াদী যে সমস্ত প্রকল্প আছে সেগুলো অনুমোদন দেওয়া হয়, আর নেকে হচ্ছে দীর্ঘমেয়াদী যে সমস্ত পরিকল্পনা আছে সেগুলো অনুমোদন দেওয়া হয়। বিডস, বিডস হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, যেটা আগারগাঁওতে অবস্থিত। অর্থাৎ এদের কাজ হচ্ছে কিভাবে বাংলাদেশের ডেভেলপমেন্ট করা যায় এগুলো নিয়ে গবেষণা করা। বিবিএস 1974 সালে প্রতিষ্ঠিত হয়, যেটা সালটা পরীক্ষাতে না আসার সম্ভাবনা বেশি, অন্তত বিসিএসে আসবে না। তবে পরিসংখ্যান ব্যুরোর যদি কোনো পরীক্ষা হয় সেই ক্ষেত্রে এই সালটা ইম্পর্টেন্ট। বাংলাদেশের যত ধরনের হিসাব নিকাশ আছে, যেমন হচ্ছে আদমশুমারি, কৃষি শুমারি, এই সমস্ত ধরনের হিসাব নিকাশগুলো বিবিএস করে থাকে। ডিসিসিআই এটা হচ্ছে দ্য ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এটা ঢাকার ব্যবসায়ীদের সব থেকে পুরনো সংগঠন এবং বড় সংগঠন। রিহ্যাব, রিহ্যাবের এব্রিভিয়েশনটা ইম্পর্টেন্ট, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এদের কাজ হচ্ছে আবাসন নিয়ে কাজ করা। এফবিসিসিআই, এটার এব্রিভিয়েশনটা ইম্পর্টেন্ট, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তাহলে এদের কাজ হচ্ছে এরা এরা হচ্ছে এটা হচ্ছে একটা সংগঠন, এটা হচ্ছে ব্যবসায়ীদের একটা শীর্ষ সংগঠন। প্রতিষ্ঠাকাল দরকার নাই, প্রতিষ্ঠাকাল পরীক্ষাতে আসবে না। এবার হচ্ছে বেসিস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস। তার মানে বোঝা যাচ্ছে যে সফটওয়্যার নিয়ে বাংলাদেশে যারা কাজ করে তাদের অ্যাসোসিয়েশনের নাম হচ্ছে বেসিস। এরপর আসেন যে জাতীয় রাজস্ব বোর্ড, ন্যাশনাল ব্যুরো অফ, না ন্যাশনাল, আমি একটু ভুল বলছি, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা সংক্ষেপে এনবিআর। প্রতিষ্ঠিত হয় 1972 সালে। এই সালটা মনে রাখলেও রাখতে পারেন। এনবিআর এর কাজ কি? ওই যে আমরা দেখেছিলাম যে কর, ভ্যাট বা ইনকাম ট্যাক্স যে কর, এই করটা নিয়ে কাজ করে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। এখানে যিনি যিনি প্রধান থাকবেন তাকে বলা হচ্ছে চেয়ারম্যান। এই চেয়ারম্যান কিন্তু প্রশাসন ক্যাডার থেকে আসে, অর্থাৎ এনবিআর বা অথবা জাতীয় রাজস্ব বোর্ডের যিনি চেয়ারম্যান হন, বা চেয়ারম্যান যিনি থাকেন বা প্রধান যিনি থাকেন, তিনি কিন্তু প্রশাসন ক্যাডার থেকে আসেন। অর্থাৎ এই যে কর ক্যাডার যারা,
যারা কর ক্যাডার হয়, এই কর ক্যাডারদের সর্বোচ্চ যে বস, সেই সর্বোচ্চ বস হচ্ছে চেয়ারম্যান, এবং তিনি প্রশাসন ক্যাডার থেকে আসেন। আর একজন কর ক্যাডার সর্বোচ্চ মেম্বার হইতে পারে। এনবিআর এর সর্বোচ্চ পদ হচ্ছে মেম্বার, মানে এনবিআর এর যারা কর ক্যাডার তারা সর্বোচ্চ মেম্বার পর্যন্ত চাইতে পারে। তিনটা দিবস সম্পর্কে একটু জানতে হবে, যেটা নিয়ে কনফিউশন হয়, বিশেষ করে এই দুইটা নিয়ে একটু কনফিউশন হয়। একটা হচ্ছে জাতীয় কর দিবস। জাতীয় কর দিবস হচ্ছে 30 অক্টোবর, আর জাতীয় আয়কর দিবস হচ্ছে 30 নভেম্বর। অর্থাৎ একটা হচ্ছে ট্যাক্স ডে, আর আরেকটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডে। দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডে, এটা হচ্ছে 30 নভেম্বর, আর হচ্ছে ট্যাক্স ডে, যেটা হচ্ছে 30 অক্টোবর। এখন এই যে আপনি কর প্রদান করেন, বা আপনার যারা হয়তো এখানে অনেকেই কর প্রদান করেন অথবা করেন না, এই কর প্রদান যারা কর প্রদান করে তাদের কিন্তু একটা নির্দিষ্ট আইডেন্টিফিকেশন নাম্বার লাগে। যেমন আমরা কিন্তু ই-টিন পড়েছিলাম, তো এই ই-টিনটাই হচ্ছে ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা আমরা এর আগে দেখেছি। এই ই-টিন ছাড়াও আরেকটা আইডেন্টিফিকেশন নাম্বার আছে, যেটাকে বলা হয় বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিন নাম্বার। এই বিন নাম্বার হয় হচ্ছে 9 ডিজিটের, অর্থাৎ যারা ভ্যাট দেন, যারা বিভিন্ন ব্যবসায় যে ভ্যাট দেন, তাদের এই আইডেন্টিফিকেশন নাম্বারটা দেওয়া হয়। এখানে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে কোন নাম্বারটা কত ডিজিটের। বিন নাম্বারটা হচ্ছে 9 ডিজিটের, আর ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বারটা হচ্ছে 12 ডিজিটের। এরপর আসেন অডিট। অডিট নিয়ে আমরা একটু জানি। বাংলাদেশের অডিট নিয়ে কাজ করে সরকারি দুইটা প্রতিষ্ঠান, একটা হচ্ছে সিজিএ আর আরেকটা হচ্ছে সিএজি। একটা হচ্ছে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস অফ বাংলাদেশ, সংক্ষেপে হচ্ছে সিজিএ। এই সিজিএ হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আন্ডারে কাজ করে। মূলত এদের কাজ কি? এই সিজিএ এর কাজ হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন ভাতা, বিভিন্ন ধরনের পেনশন, এই হাবিজাবি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে সিজিএ। যারা অডিট ক্যাডার হন তারা কিন্তু এই সিজিএ এর আন্ডারে হচ্ছে কাজ করেন। বাংলাদেশে আরেকটা অডিটের আরেকটা হচ্ছে প্রতিষ্ঠান আছে, যেটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান, যেটা নাম হচ্ছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ বাংলাদেশ, বা সংক্ষেপে সিএজি। এটাও কিন্তু অডিট নিয়েই কাজ করে, তবে এটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সম্পূর্ণ স্বাধীন একটা প্রতিষ্ঠান। এখানে যিনি মহা হিসাব নিরীক্ষক থাকেন তিনি হচ্ছেন রাষ্ট্রপতির মাধ্যমে 5 বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন। এখন এইটার কাজ কি? সিএজি এর কাজ কি? সিএজি এর কাজ হচ্ছে সরকারি বিভিন্ন যে সমস্ত কাজকর্ম হয়, সরকার যত ধরনের কাজকর্ম করে, এই সমস্ত কাজকর্মগুলোর নিরীক্ষা বা অডিট করে হচ্ছে সিএজি। তাহলে সিজি এর কাজ কি? সিজি এর কাজ হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা নিয়ে কাজ করা। আর সিএজি এর কাজ কি? সিএজি এর কাজ হচ্ছে সরকারি যত কাজকর্ম হয় এগুলো নিয়ে কাজ করা। এবার আমরা একটু সংক্ষেপে দেখে নিব যে কোন সচিবালয় বা কার আন্ডারে কে নিয়ন্ত্রিত হয়। প্রধানমন্ত্রী সচিবালয়ের আন্ডারে নিয়ন্ত্রিত হয় প্রধানমন্ত্রীর কার্যালয়, বিনিয়োগ বোর্ড, দুর্নীতি দমন কমিশন, এনজিও বিষয়ক ব্যুরো এবং হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ। এরপরে আসেন জাতীয় রাজস্ব আয় বা বীমা, এগুলো নিয়ন্ত্রণ করে অর্থ মন্ত্রণালয়। ট্যারিফ কমিশন, এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। স্পার্শো, বাংলাদেশ বাংলাদেশ স্পার্শো, এটা বাংলাদেশের নাসা বলতে পারেন। অর্থাৎ এই নাসা যেরকম মহাকাশ নিয়ে গবেষণা করে, এই বাংলাদেশেও যে প্রতিষ্ঠানটা, যে সরকারি প্রতিষ্ঠান মহাকাশ নিয়ে গবেষণা করে, সেটার নাম হচ্ছে স্পার্শো। স্পার্শো নিয়ন্ত্রিত হয় হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। আর পরিকল্পনা কমিশন, এই পরিকল্পনা কমিশন নিয়ন্ত্রণ করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং হচ্ছে দারিদ্র নিরসন কৌশলপত্র। আর শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে এসইসি, স্টক বা হচ্ছে শেয়ার স্টক মার্কেট বা শেয়ার মার্কেট, সেটা নিয়ন্ত্রণ করা হচ্ছে এসইসি। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। পরিকল্পনা মন্ত্রণালয় এগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং হচ্ছে পরিকল্পনা কমিশন। চলেন আমরা একটু রিক্যাপ করে আসি। আমরা কি জিনিস দেখলাম। তাহলে আমরা দেখলাম হচ্ছে এলডিসি নিয়ে আমরা আলোচনা করলাম। এলডিসি মানে লিস্ট ডেভেলপ কান্ট্রিজ। এখন পর্যন্ত 45টা দেশ এলডিসি ভুক্ত আছে। 2024 সালে সাও তোমে প্রিন্সিপে এলডিসি থেকে বের হয়ে যাবে। আর 2023 সালে সর্বশেষ ভুটান বের হয়েছে।
বাংলাদেশ 1975 সালে এলডিসিতে অন্তর্ভুক্ত হয়, আর চূড়ান্তভাবে সুপারিশকৃত হয় 1976 সালে। 2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে গ্রাজুয়েট হবে, আর 2029 সাল পর্যন্ত ইবিএ অর্থাৎ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের যে জিএসপি সুবিধাটা সেটা বাংলাদেশ ভোগ করতে পারবে। এরপরে আমরা দেখলাম দারিদ্র নিরসন কৌশলপত্র, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার্স। এরপরে দেখলাম হচ্ছে আমরা টিসিবি, বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, যেটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রিত হয়। পরিকল্পনা কমিশন, যেটা ঢাকার আগারগাঁয়ে অবস্থিত, যেটার চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী। এরপরে আমরা দেখলাম এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল বা একনেক। এখানে মূলত স্বল্পমেয়াদী যে সমস্ত প্রকল্প আছে সেগুলো অনুমোদিত হয়। আর নেক বা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, এখানে হচ্ছে দীর্ঘমেয়াদী যে সমস্ত পরিকল্পনা আছে সেগুলো নিয়ন্ত্রিত হয় বা অনুমোদিত হয়। বিটস, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ। বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। ডিসিসিআই, দ্য ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। রিহ্যাব, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। এফবিসিসিআই, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বেসিস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস। আমি যেগুলোর শুধুমাত্র এব্রিভিয়েশন বললাম, অন্য ডিটেল কোনো কিছু বললাম না, তার মানে হচ্ছে এগুলোর আসলে এব্রিভিয়েশনটা ইম্পর্টেন্ট, অন্য যে সমস্ত তথ্য আছে ওগুলো ইম্পর্টেন্ট না, শুধুমাত্র এব্রিভিয়েশনগুলো পড়লেই এনাফ। জাতীয় রাজস্ব বোর্ড, এই বোর্ডের কাজ হচ্ছে কি বিভিন্ন কর বা রাজস্ব আদায় নিয়ে কাজ করা। জাতীয় কর দিবস 30 অক্টোবর, জাতীয় আয়কর দিবস হচ্ছে 30 নভেম্বর, এবং জাতীয় ভ্যাট বা মূল্য সংযোজন কর দিবস, ন্যাশনাল ভ্যাট ডে হচ্ছে 10 ডিসেম্বর। এরপরে আমরা দেখলাম হচ্ছে সিজিএ এর কাজ হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে কাজ করা, এবং এটা অর্থ মন্ত্রণালয়ের আন্ডার নিয়ন্ত্রিত হয়। আর আরেকটা হচ্ছে সিএজি, এটা হচ্ছে সাংবিধানিক একটা প্রতিষ্ঠান, এবং এটার কাজ হচ্ছে সরকারি বিভিন্ন কার্যক্রমের অডিট করা বা নিরীক্ষা করা। এরপর আমরা দেখলাম প্রধানমন্ত্রী সচিবালয়, নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়, বিনিয়োগ বোর্ড, দুর্নীতি দমন কমিশন, এনজিও বিষয়ক ব্যুরো এবং মন্ত্রী পরিষদ বিভাগ। আর এরপরে আমরা দেখলাম যে জাতীয় রাজস্ব আয় বা বিমা, এটা নিয়ন্ত্রণ করে অর্থ মন্ত্রণালয়। ট্যারিফ কমিশন নিয়ন্ত্রণ করে বাণিজ্য মন্ত্রণালয়। স্পার্শ নিয়ন্ত্রণ করে হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরিকল্পনা কমিশন পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং দারিদ্র নিরসন কৌশলপত্র নিয়ন্ত্রণ করে। আর শেয়ার বাজার নিয়ন্ত্রণ করে এসইসি। এই ছিল আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়লাম। এরপরে আমরা দেখব হচ্ছে ব্যাংকিং সিস্টেম। ব্যাংকিং সিস্টেম থেকে কিন্তু প্রশ্ন আসে, আপনারা মোটামুটি কিন্তু প্রিভিয়াস যে প্রশ্নগুলো দেখেছিলেন তখন কিন্তু এটা দেখেছেন যে ব্যাংকিং সিস্টেম থেকে কিন্তু মোটামুটি প্রশ্ন থাকে। তাহলে আমরা এখন পড়ব হচ্ছে ব্যাংকিং সিস্টেম। ব্যাংকিং সিস্টেম, এই উপমহাদেশে ব্যাংকিং সিস্টেম প্রথম চালু হয়েছিল মুঘল আমলে, এবং এরপরে আস্তে আস্তে ব্যাংকিং যে ব্যবস্থাটা আছে সেটা সম্প্রসারিত হয়। প্রতিটা দেশেই হচ্ছে একটা কেন্দ্রীয় ব্যাংক থাকে বা একটা ব্যাংক থাকে যেটার আন্ডারে সমস্ত ব্যাংকিং কার্যক্রমগুলো নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক, সেই ব্যাংকটার নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেটা 16 ডিসেম্বর 1971 সালে প্রতিষ্ঠিত হয়। এই তারিখটা গুরুত্বপূর্ণ। সদর দপ্তর হচ্ছে ঢাকার মতিঝিলে অবস্থিত। এখন এই যে বাংলাদেশ ব্যাংকে কিন্তু আপনি চাইলেই অ্যাকাউন্ট খুলতে পারবেন না। অর্থাৎ এই যে আমরা যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলি, আপনি চাইলেই কিন্তু এরকম অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংকে গিয়ে খুলতে পারবেন না। তাহলে বাংলাদেশ ব্যাংকের কাজটা কি? বাংলাদেশ ব্যাংকের কাজটা হচ্ছে মুদ্রার মান নিয়ন্ত্রণ করা। অর্থাৎ মনিটারি যে পলিসি, সুদের হার কেমন হবে, অথবা টাকা যে ছাপানো হবে সেটা কেমন কি পরিমাণ ছাপানো হবে, এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আর বাংলাদেশ ব্যাংক সেক্টরকে নিয়ন্ত্রণ করে হচ্ছে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশে একটা টাকার জাদুঘর আছে, যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, মিরপুরে অবস্থিত। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নাম হচ্ছে আহসান এইচ মনসুর। এই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ সামনের পরীক্ষার জন্য। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নাম হচ্ছে আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ থাকে হচ্ছে 4 বছর, এবং বর্তমানে যিনি গভর্নর আছেন তিনি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নর। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন আ.ন.ম হামিদুল্লাহ। আর বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক হচ্ছেন অধ্যাপিকা হান্নানা বেগম। গ্রিন ব্যাংকিং নামে একটা ব্যাংকিং চালু করেছে বাংলাদেশ ব্যাংক। গ্রিন ব্যাংকিং এর মেইন জিনিসটা আসলে কি? মেইন জিনিসটা হচ্ছে যে আপনি যদি
আপনি যদি আপনার কোনো একটা ব্যবসা, যে ব্যবসাটা আসলে পরিবেশের জন্য তেমন ক্ষতি করছে না, বা আপনি এমন একটা ব্যবসা করছেন যেটা পরিবেশের জন্য আসলে আসলে ভালো হচ্ছে, এই ধরনের ব্যবসা বাণিজ্য করার জন্য বাংলাদেশ ব্যাংক কিছু ঋণ সুবিধা দেয়। এইটাকে মূলত বলা হয় হচ্ছে গ্রিন ব্যাংকিং। তো এইখানে হচ্ছে আপনাদের এইটার মোটামুটি কথাবার্তা দেওয়া আছে, পড়লেই বুঝবেন। এরপর আসেন তফসিলি ব্যাংক। তফসিলি ব্যাংক মানে কি? তফসিলি ব্যাংক মানে হচ্ছে যে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের আন্ডারে নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ যে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের পলিসি নিয়মকানুন মেনে চলে বা নিয়ন্ত্রণাধীন থাকে, সেই ব্যাংকগুলোকে বলা হয় তফসিলি ব্যাংক। বাংলাদেশে এখন পর্যন্ত তফসিলি ব্যাংকের সংখ্যা হচ্ছে 61টা, আর অতফসিলি বা অতালিকাভুক্ত, ইংরেজিতে বলা হয় নন স্কেজিউলড ব্যাংকের সংখ্যা হচ্ছে 5টা। এই যে তফসিলি 61টা ব্যাংক, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 6টা, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 43টা, বিদেশি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 9টা, আর বিশেষায়িত ব্যাংক হচ্ছে 3টা। এর মধ্যে যেই কয়টা তথ্য অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কয়টা আর বিশেষায়িত ব্যাংক কয়টা। এই দুটো তথ্য একটু বেশি করে মাথায় রাখতে হবে। তাহলে টোটাল তফসিলি ব্যাংকের সংখ্যা হচ্ছে 61, এর মধ্যে বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 58 আর বিশেষায়িত ব্যাংক হচ্ছে 3টা। এখন এই যে অতালিকাভুক্ত যে ব্যাংকগুলো আছে, এই অতালিকাভুক্ত ব্যাংকগুলো কোনগুলা? যেমন হচ্ছে জুবিলী ব্যাংক, গ্রামীণ ব্যাংক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক বা পল্লী সঞ্চয় ব্যাংক, এগুলো হচ্ছে অতফসিলি ব্যাংক বা নন শিডিউলড ব্যাংক। রাষ্ট্রায়ত্ত যে 6টা ব্যাংক আছে এর মধ্যে রয়েছে সোনালী ব্যাংক লিমিটেড, সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক এবং হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। বিশেষায়িত যে 3টা ব্যাংক আছে এগুলো হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, এরপরে হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা সংক্ষেপ হচ্ছে রাকাব, এবং হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। দেশে টোটাল ইসলামী ব্যাংক হচ্ছে 10টা। এই 10টার এই সংখ্যাটা মাথায় রাখলে হবে যে দেশের ইসলামী ব্যাংক হচ্ছে টোটাল 10টা। কেন্দ্রীয় ব্যাংক কি করে? মনিটারি পলিসি ঠিক করে। আর বাণিজ্যিক ব্যাংকিং করে। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সেখানে আমরা অ্যাকাউন্ট খুলতে পারি, তারা আমাদের থেকে তারা টাকা সংগ্রহ করে আবার অন্যদেরকে তারা ঋণ প্রদান করে, বিভিন্ন কাজকর্ম বাণিজ্যিক ব্যাংকগুলো করে থাকে। এই মুহূর্তে বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্র নিয়ন্ত্রণাধীন ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। জনতা ব্যাংক, এই ব্যাংকের পূর্ব নাম ছিল ইউনাইটেড ব্যাংক এবং হচ্ছে ইউনিয়ন ব্যাংক। বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের নাম হচ্ছে আরব বাংলাদেশ ব্যাংক, যার সংক্ষেপে নাম হচ্ছে, যেটার নাম হচ্ছে এবি ব্যাংক। সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ব্যাংকের নাম হচ্ছে ট্রাস্ট ব্যাংক। বাংলাদেশের প্রথম বিদেশি ব্যাংকের নাম হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড, এবং তারাই প্রথম বাংলাদেশে টেলি ব্যাংকিং চালু করে। দক্ষিণ এশিয়ার প্রথম সুদমুক্ত ব্যাংক, যদিও সুদমুক্ত বলতে আসলে সুদমুক্ত না, এটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংকগুলো কেমন করছে বা ব্যাংকগুলোর যে কাজকর্ম বা গ্রাহকরা কেমন সুবিধা পাচ্ছে সেইটা দেখার জন্য ব্যাংকের একটা রেটিং দেওয়া হয়। এই রেটিংটাকে বলা হয় ক্যামেলস রেটিং। এই ক্যামেলস রেটিংয়ের এভরিভিয়েশন আছে: সি ফর ক্যাপিটাল এডিকুয়েসি, এ ফর অ্যাসেট কোয়ালিটি, এম ফর ম্যানেজমেন্ট, ই ফর আর্নিং ক্যাপাসিটি, এল ফর লিকুইডিটি এবং এস ফর সেন্সিটিভিটি অফ মার্কেট রিস্ক। এই এভরিভিয়েশনটা আপনার পড়তে হবে না, এটা হচ্ছে ব্যাংকে যারা রিটেন পরীক্ষা টিকবেন এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ, বিসিএসের জন্য ইম্পর্টেন্ট না। বিসিএসের জন্য শুধু এই টার্মটাই ইম্পর্টেন্ট যে ক্যামেলস রেটিং। এই ক্যামেলস রেটিংয়ে ব্যাংকগুলোকে কয়টা ভাগে ভাগ করা হয়, যেমন এ বি সি ডি ই, টোটাল 5টা ভাগে ভাগ করা হয়। কোন ক্যাটাগরিতে কোনটা এগুলো না জানলেও চলবে, জাস্ট এতটুকুই জানেন যে ক্যামেলস রেটিং নামে একটা রেটিং আছে যেটা দিয়ে আসলে ব্যাংকে রেটিং দেওয়া হয়, এবং এই রেটিংয়ের অনুযায়ী ব্যাংকগুলোকে টোটাল 5টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। বাংলাদেশে প্রথম মাস্টার কার্ড চালু করে হচ্ছে ন্যাশনাল ব্যাংক এবং হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। পরীক্ষার অপশনে যেটা থাকবে সেটা লাগাবেন। এবার আসেন MFS বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এই যে নগদ, রকেট, এগুলো আর কি। বাংলাদেশে বর্তমানে মোবাইল ফাইন্যান্সিয়াল ব্যাংকিংয়ের সংখ্যা হচ্ছে টোটাল 13টা, এবং এই মোবাইল ব্যাংকিং প্রথম চালু করেছিল ডাচ বাংলা ব্যাংক বা যেটাকে আমরা রকেট নামে চিনি। আর বর্তমানে সবথেকে বড় বা সবথেকে জনপ্রিয় হচ্ছে বিকাশ, যেটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের একটা ভেঞ্চার। বাংলাদেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে 35টা। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে 35টা। ব্যাংক
প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে 61, আর ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে 35টা। একটু আগে আমরা দেখেছিলাম যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস, এমএফএস এর সংখ্যা হচ্ছে টোটাল 13টা। এইখানে 13টার নাম দেওয়া আছে, সবগুলোর নাম আপনাকে পড়তে হবে না, জাস্ট এই নামগুলো একটু জেনে রাখেন। এগুলো হচ্ছে ব্যাংকের জন্য বেশি ইম্পর্টেন্ট, যে নিচের কোনটা বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে কোনটা কার্যক্রম আছে, এগুলো মাঝে মধ্যে পরীক্ষাতে আসে। তো এগুলো এক নজর দেখে নেবেন। তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম কে চালু করে, প্রথম চালু করে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। এইখানে আপনারা কিছু দেশের সেন্ট্রাল ব্যাংকের নাম দেখতে পাচ্ছেন। তো এখানে সবগুলা সেন্ট্রাল ব্যাংকের নাম আপনাকে পড়তে হবে না, যেগুলো শক্তিশালী দেশ সেগুলো সেন্ট্রাল ব্যাংকের নাম পড়লেই হবে। যেমন ধরেন চায়না, জাপান, তারপরে হচ্ছে ইন্ডিয়া, তারপর হচ্ছে যে সৌদি আরব, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, এই ধরনের শক্তিশালী যেই ব্যাংক দেশগুলো আছে সেইগুলোর সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের নাম মোটামুটি পড়লেই চলবে, সবগুলো পড়তে হবে না, ঠিক আছে। তবে ব্যাংকে যারা পরীক্ষা দিবেন, যারা ব্যাংকে পরীক্ষা দিবেন তাদের জন্য অবশ্য প্রায় সবগুলো নামই ইম্পর্টেন্ট। তারপরও মোটামুটি আপনি যদি বুঝে যান যে কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসতে পারে, সেক্ষেত্রে মোটামুটি আপনি বাদ দিয়ে পড়তে পারবেন। তবে যারা বিশেষ পরীক্ষা দিবেন তাদের জন্য শুধু যেগুলো অর্থনীতিতে বড় দেশ, ধরেন যে বিশ্বের প্রথম 5টা বৃহত্তম অর্থনীতি দেশ, ওগুলো শুধু সেগুলোর কেন্দ্রীয় ব্যাংকের নাম পড়লেই হবে। এখানে আসেন, বাংলাদেশের ব্যাংক সংশ্লিষ্ট যে সমস্ত প্রথম কি হয়েছে সেগুলোর একটা টেবিল এখানে দেওয়া আছে। যেমন দেখেন, বাঙালি মালিকানাধীন প্রথম ব্যাংক হচ্ছে দ্য ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক, বিরাষ্ট্রীয়করণ ব্যাংক হচ্ছে উত্তরা ব্যাংক, তারপরে বিদেশি ব্যাংক হচ্ছে প্রথম বিদেশি ব্যাংক, না, এটা হচ্ছে বিদেশি ব্যাংক হচ্ছে ইস্টার্ন চার্টার্ড ব্যাংক, এটা হচ্ছে একটা বিদেশি ব্যাংক। রেডি ক্যাশ চালু করে, এটা হচ্ছে জনতা ব্যাংক, হচ্ছে রেডি ক্যাশ চালু করে। তারপরে হচ্ছে টেলিফোন ব্যাংকিং বা টেলি ব্যাংকিং চালু করে ইস্টার্ন চার্টার্ড ব্যাংক। তারপর হচ্ছে ইসলামী ব্যাংক বা সুদবিন ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হচ্ছে রূপালী ব্যাংক, মাস্টার কার্ড, এগুলো হাবিজাবি, এই জিনিসগুলো এক নজর দেখে নেবেন, ঠিক আছে। তাহলে আমরা একটু পরে রিকেপ করি। আমরা পড়বো এখন হচ্ছে ব্যাংক নোট। ব্যাংক নোট, নোট এটা হচ্ছে আমরা তো জানি, আমরা এই যে টাকা পয়সা লেনদেন করি সেটা ব্যাংক নোটের মাধ্যমে করি। উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু হয় 1857 সালে। লর্ড ক্যানিং হচ্ছে এটা চালু করেন। এই সালটা কিছুটা ইম্পর্টেন্ট, চাইলে মনে রাখতে পারেন। আর স্বাধীন বাংলাদেশের প্রথম কাগজের নোট চালু হয় 4 মার্চ 1972, এই তারিখটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের প্রথম ধাতব মুদ্রা বা কয়েন চালু হয় 1973 সালে। আর বাংলাদেশের প্রথম কাগজের নোট হচ্ছে 1 টাকা এবং হচ্ছে 100 টাকার নোট। এই নোটটা খুব সুন্দর একটা নোট ছিল, আমার কাছে এখনো একটা নোট, এই নোটটা আছে এখন আমার কাছে। নোট দুই প্রকারের হয়, একটা হচ্ছে সরকারি নোট এবং আরেকটা হচ্ছে ব্যাংক নোট। সরকারি নোট কোনটা? সরকারি নোট হচ্ছে এই যে 1 টাকা, 2 টাকা এবং হচ্ছে 5 টাকা, এই নোটগুলোকে বলা হয় হচ্ছে সরকারি নোট। এবং এখানে অর্থ সচিবের সাইন থাকে, অর্থাৎ এই নোটগুলোর মালিক কিন্তু বাংলাদেশ ব্যাংক না, এই নোটগুলোর মালিক হচ্ছে বাংলাদেশের সরকার। আর ব্যাংক নোট কয়টা? ব্যাংক নোট হচ্ছে বর্তমানে 60টা ব্যাংক নোট বর্তমানে বাংলাদেশের আছে। এবং এই ব্যাংক নোটগুলোতে কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, সেই গভর্নরের সাইন থাকে। আচ্ছা, আপনারা কি জানেন যে এই যে টাকার গায়ে যে লেখা থাকে, বিশেষ করে যেগুলো হচ্ছে আপনার ব্যাংক নোট, যে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, এইটার অর্থ কি জানেন আপনারা? এইটার অর্থ কি আপনারা জানেন? কি জানেন একটু বলেন তো, কি জানেন? আমরা এইটা এই এই উত্তরটা দিয়ে আজকের ক্লাসটা শেষ করে দিব। এই উত্তরটা দিয়ে ক্লাসটা শেষ করে দিব, এরপর আর হচ্ছে আগাবো না। এরপরে বাকি যতটুকু আছে এগুলো আগামীকালকে হবে, কারণ এখনো প্রায় 100-র মতো স্লাইড বাকি আছে। ব্যাংক নোট চেঞ্জ করলে বা টাকা জমা দিতে বললে ব্যাংকে জমা দেওয়া লাগবে। আচ্ছা, ব্যাংকের তারল্যতা বুঝায়, বাংলাদেশ ব্যাংকে যখন চাইবে এই নোটগুলো নিয়ে নিতে পারবে। আচ্ছা, সরকারি নোট ফেরত দিবে, যে এই নোটটা কি কই যেন গেল, যে এই নোটটা বহন করবে সেটা হিসাবে তা দিতে হবে। আচ্ছা, ব্যাংক যে কোনো সময়, আচ্ছা, মূল টাকা হলো স্বর্ণ, সেটা দিতে বাধ্য। আচ্ছা,
নোট জমা দিলে গোল্ড দিয়ে দিতে বাধ্য, আচ্ছা সরকারি জলে দিতে হবে, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনার মোটামুটি যেগুলো যেগুলো ধারণা করেছেন এগুলো সবাই বলেছেন। আচ্ছা, এখানে এই প্রশ্নের উত্তর আমিও খুব করে আসলে জানতে চাইতাম যে এটা আসলে জিনিসটা আসলে কি। এটা যদি আপনি একদম বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আপনাকে টাকা কিভাবে আসছে, টাকা কিভাবে আসলো সেই গল্প বলতে হবে। আপাতত সেই গল্প বলার সময় নাই, আমি শুধু সংক্ষেপে বলি যে এই চাহিদা মাত্র ইহার বাহককে 100 টাকা দিতে বাধ্য থাকবে। এটার মানে হচ্ছে যে আপনি বাংলাদেশের যেখানেই যান না কেন, যেই দোকানেই যান না কেন বা যার কাছেই যান না কেন, 100 টাকা দিয়ে আপনি যেই সেবা বা যেই পণ্যটার মান 100 টাকা, সেইটা আপনি ওই 100 টাকার নোট দিয়ে কিনতে পারবেন। কোনো দোকানদার সে বলতে পারবে না এই নোট আমি নিব না, যদি ছেঁড়া ফাটা নোট না হয় তাহলে এইটা সে হচ্ছে বলতে পারবে না। এইটাই হচ্ছে এই চাহিদা মাত্র ইহার বা আহ, যেই যে কথাটা যে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, এটার মেইন অর্থ। তবে অনেকে আরেকটা মিনিং করেন, সেটা হইল যে এই টাকার উপরে আমি যদি আমার আস্থা হারিয়ে ফেলি যে এই টাকা এখন আর আমি আমি ব্যবহার করব না, তাইলে বাংলাদেশ ব্যাংকে গেলে আমাকে এই টাকার সমপরিমাণ, ধরেন আমি 100 টাকার নোট নিয়ে বাংলাদেশ ব্যাংকে গেলাম, বললাম যে এই নোট আমি আর চাই না, এটা আমি আর রাখবো না, তাহলে বাংলাদেশ ব্যাংক আমাকে ওই 100 টাকার বিপরীতে 1 টাকা 2 টাকা বা 5 টাকার নোট বা কয়েন ফেরত দিবে। এটা কিছুটা সত্য, অল্প একটু সত্য, পুরোপুরি সত্য না। দেখেন, যদি এরকম হয় তার মানে হচ্ছে সরকার যেই পরিমাণে 100 টাকা 500 টাকা 1000 টাকার নোট ছাপায় বা 200 টাকার নোট ছাপায়, তাহলে ওই টাকার সমপরিমাণ 1 টাকা 2 টাকা 5 টাকার নোট বা কয়েন বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ থাকতে হবে, যেটা আসলে বাংলাদেশ ব্যাংক করে না, বা এটা করা আসলে অসম্ভব। এত নোট, এত এত কয়েন কেমনে ছাপাবে ভাই, বা এগুলো কই রাখবে? তো এগুলো আসলে সত্য না। মেন ব্যাপারটাই হচ্ছে ওই যে আমি যেটা বললাম ওইটা, ঠিক আছে। আর স্বর্ণের ব্যাপার একজন বলছেন স্বর্ণ আর এখন জমা রাখা হয় না, এখন যে কারেন্সিগুলো আছে সেগুলো হচ্ছে ফিয়াট কারেন্সি বা ফিয়াট মানি, অর্থাৎ এগুলো নিজেই হচ্ছে আম, একটা সম্পদ, এগুলোর বিপরীতে আলাদা করে কোনো স্বর্ণ হীরা গয়না এগুলো জমা রাখতে হয় না, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা আমরা হচ্ছে আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। তার আগে আমি একটু রিক্যাপ করে নেই কি কি জিনিস পড়লাম এখানে। আমরা আমরা পড়লাম হচ্ছে যে ব্যাংকিং, ব্যাংকিং নিয়ে আমরা পড়লাম। শুরুতে আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক এটা স্থাপিত বা প্রতিষ্ঠিত হয় 16ই ডিসেম্বর 1971। মুদ্রার মান নিয়ন্ত্রণ করা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ। আর বাংলাদেশ ব্যাংকের বর্তমান 13তম গভর্নর দায়িত্বপ্রাপ্ত আছেন, তার নাম হচ্ছে আহসান এইচ মনসুর। এরপরে আমরা দেখলাম হচ্ছে যে তফসিলি ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে নিয়ন্ত্রিত হয়, অতফসিলি ব্যাংক মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে নিয়ন্ত্রিত হয় না। তফসিলি ব্যাংক 61টা আর অতফসিলি ব্যাংক হচ্ছে 5টা। এই তফসিলি ব্যাংকের মধ্যে 3টা ব্যাংক হচ্ছে বিশেষায়িত ব্যাংক, 6টা ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। মোট বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 58টা। রাষ্ট্রায়ত্ত ব্যাংক 6টা, এগুলোর নামধাম একটু পড়ে নেবেন। বিশেষায়িত ব্যাংক হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা সংক্ষেপে রাকাব, প্রবাসী কল্যাণ ব্যাংক। দেশে ইসলামী ব্যাংক আছে 10টা। বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংক হচ্ছে বৃহত্তম রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক। জনতা ব্যাংক লিমিটেড পূর্ব নাম হচ্ছে ইউনাইটেড ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে আরব বাংলাদেশ ব্যাংক বা এবি ব্যাংক। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ব্যাংক হচ্ছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ব্যাংক প্রথম বাংলাদেশের প্রথম বিদেশি ব্যাংক হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তারপরে দক্ষিণ এশিয়ার প্রথম সুদমুক্ত ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক লিমিটেড ক্যামেলস। এটা হচ্ছে ব্যাংকের কাজকর্ম কেমন করছে সেটা একটা রেটিং দেওয়ার একটা হচ্ছে রেটিং সিস্টেম। এরপর আমরা দেখলাম মুয়াই ফাইন্যান্সিয়াল ব্যাংক হচ্ছে টোটাল 13টা, এর মধ্যে প্রথম চালু করে ডাচ বাংলা ব্যাংক। ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে টোটাল 35টা। এখানে মোবাইল ফাইন্যান্সিয়াল ব্যাংক সার্ভিসের যেই 13টা সেই 13টার নামধাম দেওয়া আছে। এখানে বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকের নামগুলো দেওয়া আছে, সাথে হচ্ছে কারেন্সিও দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এরপরে ব্যাংক সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের আপনার তথ্যগুলো এখানে একসাথে একটা টেবিলের মাধ্যমে দেওয়া আছে। এরপর আমরা পড়লাম নোট। এখানে নোট সম্পর্কে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে প্রথম কাগজের নোট চালু হয় 4 মার্চ 1972। প্রথম ধাতব মুদ্রা চালু হয় 1973 সালে। ব্যাংক নোট বা যেই
টাকার নোট এগুলো হচ্ছে দুই প্রকার, একটা সরকারি নোট আর হচ্ছে ব্যাংক নোট। বাংলাদেশের সরকারি নোট হচ্ছে এখন তিনটা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এখানে অর্থ সচিবের সাইন থাকে। আর ব্যাংক নোট হচ্ছে 7টা, এখানে গভর্নরের সাইন থাকে। এই ছিল আমাদের আজকের সেশন। এখনো আমাদের প্রায় হচ্ছে আপনার 100টার মতো স্লাইড বাকি আছে। দেখেন 165তে আসি, টোটাল স্লাইড হচ্ছে 265টা। তো যেহেতু আগামীকালকে সময় আছে, আমরা হচ্ছে আগামীকালকে এই টপিকটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে।